আমরা তাহলে শুরু করি। 22 জন আছেন, তারপরে যারা ঢুকবেন। বাংলা ব্লগের তরফে আপনাদের সকলকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আমি বাংলা ব্লগের তরফে সুনন্দ সান্যাল। আজকে আমাদের 4 নম্বর আর্ট টক। আজকের আর্ট টক শিল্পী পরাগ রায়ের কাজ নিয়ে। এই টকের সঞ্চালনার দায়িত্বে আছেন ইন্দ্রপ্রমিত রায়। যারা জানেন না তাদের জন্য কতগুলো নিয়ম দ্রুত বলে দিই। দয়া করে মিউট রাখবেন নিজেদের যখন আলোচনা চলবে। আপনাদের ব্যাকগ্রাউন্ডের শব্দ ভীষণ সমস্যা তৈরি করে। আর ইন্দ্রপ্রমিত ভূমিকা দেওয়ার পর পরাগ তার কাজ নিয়ে বলবে, তখন কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন সব আসবে পরে, এবং সেই প্রশ্ন বা আলোচনার সঞ্চালনার দায়িত্বেও ইন্দ্রপ্রমিত। আর প্রশ্ন সংক্ষেপে রাখবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার এই হাত তোলার একটা অপশান আছে, পার্টিসিপেন্টসে ক্লিক করলে দেখবেন একটা হাত তোলার অপশান, সেই হাত তুলে যদি প্রশ্ন করেন তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তাহলে এই টুকু ভূমিকা দিয়ে আমি ইন্দ্রপ্রমিতের কাছে দিচ্ছি ব্যাপারটা। ইন্দ্রপ্রমিত, শুরু করো। শুভ সন্ধ্যা সকলকে। বাংলা ব্লগকে ধন্যবাদ, এবং সুনন্দ এবং আরা যারা আমাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ। আজকে যার কাজ নিয়ে আলোচনা হবে, পরাগ, তাকে আমি স্কুল জীবন থেকে চিনি। ও আমার বছর দুয়েকের কনিষ্ঠ ছিল স্কুলে এবং কলেজে। কাজেই ওর সঙ্গে আমার পরিচয় খুব দীর্ঘ সময়ের। তো ওর সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। প্রথমে একটু সরকারি ভাষণ দিয়ে দিই, কারণ এখানে যারা আছেন তারা অধিকাংশই হয়তো ওর সঙ্গে পরিচিত, এবং ও যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, এখন তো রবীন্দ্রভারতীর প্রফেসরও, তো ওর সম্বন্ধে, ওর কাজ সম্বন্ধে সকলেরই একটা সম্যক ধারণা আছে। কিন্তু কিছু কথা না বললেই নয়। তো পরাগ বিএফএ পাশ করেছে 89 সালে, 89-এ, কলাভবন শান্তিনিকেতন থেকে। তখন আমি ওর একটু ওপরে ছিলাম, বছর দুয়েকের। তারপরে ও মাস্টার ডিগ্রিও করে কলাভবন থেকে, এবং 1991 সালে ওর এই পঠন পাঠন শেষ হয়। তারপর থেকে ও লাগাতার কাজ করে চলেছে পড়ানোর সঙ্গে সঙ্গে। পড়ানোতে যোগ দিয়েছে 1996 সালে, কিন্তু আমি জানি যে ও 1991-এর কলাভবনের পাঠ শেষ করে কলকাতায় ফিরে এসেই কিন্তু যোগ দিয়েছিল ললিত কলা স্টুডিওতে। তো পরাগ দীর্ঘদিন কাজ করেছে, প্রায় 20 বছর কাজ করেছে ললিত কলা স্টুডিওতে। সেখানে ওর বিষয় ছিল ছাপাই ছবি, কিন্তু ওর কলাভবনের বিষয় ছিল ছাপাই ছবি নিয়েই ও স্পেশালাইজ করেছে, অর্থাৎ প্রিন্ট মেকিং। কিন্তু তার সঙ্গে সঙ্গে ড্রয়িং, পেন্টিং ইত্যাদি কাজও চালিয়ে গেছে, এবং ওর আরো বহুবিধ ইন্টারেস্ট রয়েছে, সে কথায় পরে আসছি। প্রথমে বলে নিই যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে ও। আইফ্যাক্স অ্যাওয়ার্ড পেয়েছে, জুনিয়র ফেলোশিপ পেয়েছে, সরকারি একাডেমি অফ ফাইন আর্টস অ্যানুয়াল অ্যাওয়ার্ড একটা পেয়েছে, ললিত কলা রিসার্চ গ্রান্ট 1993-এ পেয়েছে। এছাড়া এনজিএমএ, বিড়লা একাডেমি, এশিয়ান হেরিটেজ ফাউন্ডেশন দিল্লি, এসব জায়গায় ওর কাজের সংগ্রহ রয়েছে। অনেক জায়গায় ছবি দেখিয়েছে, দুটো সোলো একক প্রদর্শনী হয়েছে। কিছুদিন আগেই বিস্মরণের বাইরে বলে একটি বইয়ে ওর 32টি লিনো কাঠের পোর্ট্রেট, অসাধারণ কাজ, সেটা দেখে আমি চমৎকৃত হয়ে গিয়েছিলাম। সেইটা প্রকাশিত হয়েছে। কিন্তু এসবের আগে একটা সলতে পাকানোর গল্প আছে। কারণ ও ছোটবেলায় বেড়ে উঠেছে এমন একটা পরিবেশে, এখানে ওর পিতৃদেব শচীন রায় নিজেও শিল্পী ছিলেন, এবং তিনি এক্সিবিশন ডিজাইনিং এর কাজ মূলত করেছেন। ফলে ও ছোটবেলাটা অনেকটা সময় বাবা স্টুডিওতে কাটিয়েছে, এবং সেখানে ও বহু জিনিস দেখে শিখেছে। তার মধ্যে একটা, যেটা আজকের যা বিষয় পেপার কনস্ট্রাকশন, সেটা একটা বিশেষ ফেজ ওর কাজের। সেও প্রায় নয় করে 20 বছর ধরে চলছে। 1920 থেকে প্রথম কাজটা শুরু করেছিল, আজকে 2021,
2000-এ শুরু করেছিল। তো প্রায় 20 বছর হতে চললো, সেটারও হয়ে গেছে ইনফ্যাক্ট। তো সে কাজ তো লাগাতার করেনি, তার সঙ্গে ও আরো অন্য জিনিস করেছে, পড়িয়েছে। শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে। এছাড়া প্রিন্ট মেকিং এও বহু কাজ করেছে ও। এছাড়া সচিত্রকরণের কাজ করেছে। প্রায় 10 বছর ও আনন্দমেলা রবিবাসরীয় পাতায় সচিত্রকরণ করেছে। এছাড়াও নানাবিধ উৎসাহ রয়েছে থিয়েটারে, পপেট্রিতে, সিনেমায়, সাহিত্যে। এবং ওর যে স্কুল, সেটা আমার স্কুল পাঠভবন কলকাতা, সেইখানে এই শিল্প সংস্কৃতির ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু মানে এটা পঠন পাঠনের বিষয় ছিল, সেটা আমরা খুব আনন্দ করেই করেছি। এবং সেই কারণে গৌতম দাস, সৌমিত্রা নারায়ণ, গৌতম চৌধুরী, সম্প্রতি তিনি রিটায়ার করেছেন এবং সুমিত্রা দি আর আজ আমাদের মধ্যে নেই। এদের দুজনের বিশেষ ভূমিকা এই ব্যাপারটাকে জাগিয়ে রাখার। এমনকি এমন একটা সময় যখন সারা পশ্চিম বাংলায় আর্ট শিক্ষা তুলে দিয়ে ওয়ার্ক এডুকেশন বলে একটি বস্তু চালু হয়েছিল, তখনও কিন্তু আমাদের স্কুলে এই ছবি আঁকা বা শিল্প সম্পর্কিত বিষয়ে, এছাড়াও নানা জিনিস ছিল, সাহিত্য সভা ছিল ইত্যাদি। তো অনেক কিছুতেই যে উৎসাহ এবং এই স্রেফ সিলেবাস এর মধ্যেই পড়াশোনাটা যে আটকে থাকে না, সেই বোধটা কিন্তু স্কুলেও একটা বড় পরিসর ছিল তার। সে তার প্রতি একটা অভিবাদন জানিয়ে রাখা বোধহয় এই সময় ভালো, কারণ এখন আমরা সকলেই প্রায় 50-এর কাছাকাছি, 50-এর ওপরে, কেউ 60 ছুঁই ছুঁই। এই সময় ফিরে দেখতে গেলে এই অবদানগুলো, এই মানুষগুলো, এই প্রতিষ্ঠানগুলোর অবদানের কথা ভুলে যাওয়া উচিত নয়। আমার মনে হয় পরাগের ক্ষেত্রেও সেইটা একটা খুব বড় রোল প্লে করেছে। তো এক তো আছেন ওর বাবা, সেখানেও দেখেছি ছোটবেলা থেকে প্রচুর মক আপ তৈরি করতেন ওর বাবা। ওর সঙ্গে কিছুদিন আগেই কথা হচ্ছিল এই পেপার কনস্ট্রাকশন নিয়ে। তো এই মক আপ গুলো হতো তো এক্সিবিশন ডিজাইনের জন্য, অর্থাৎ ছোট ছোট মডেল। তো সেইগুলো থেকে তো ও দেখেছে ছোটবেলায়, তারপর সেই সমস্ত কাগজ টাগজ পড়ে থাকতো, সেসব নিয়ে ও প্রচুর সময় ঘাঁটাঘাঁটি করেছে। কাজেই ওর এই যে বেড়ে ওঠা, তার যে একটা মনোজগৎ, আর ও বারবার একটা কথা বলে বহুস্তরীয় অভিজ্ঞতা, সেই বহুস্তরীয় অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতাগুলো খুব জরুরি। এরপরে তো বড় বয়সে আমাদের সামাজিক, রাজনৈতিক নানা রকম চিন্তা ভাবনা কাজের মধ্যে আসবে, এবং নান্দনিক তো বটেই, কিন্তু এর বাইরেও কতগুলো জিনিস আছে যেগুলো ওই সলতে পাকানোর গল্পের মধ্যে থাকা উচিত বলে মনে করছি। আমি পরাগের সঙ্গে স্কুলে পরিচয় হওয়ার ও আগে, ও তখন স্কুলে পড়তো, কিন্তু নর্মালি ছোট বাচ্চাদের সঙ্গে, মানে যারা আমাদের থেকে জুনিয়র, তাদের তো স্কুলে ভীষণ ছোট মনে হয়, সেটা আর 50 পেরোলে মনে হয় না। তো তখন আমি ওর কাজ তখন থেকে দেখছি, কারণ তখন ও সিএমডি এর বিজ্ঞাপনে কিছু কমিক স্ট্রিপ হতো, তাতে ওই পরাগ রায় বয়স 8, পরাগ রায় বয়স 9, এই সমস্ত চমৎকার দেখতাম, আর দেখে দেখে মনে মনে একটু হিংসেও হতো। তো বেশ ভালো কাজ করতো, খুব মজার কাজ করতো, তার মধ্যে বেশ একটা হিউমারের ছোঁয়া ছিল, এবং বেশ পাকা হাতের কাজ সেই সময় অনেক দিন করেছে ও সিএমডি এর। তখন সিএমডি কে নিয়ে লোকেরা খুব হাসাহাসি করতো, কারণ তারা কাজ শুরু করলে শেষ করতো না, কাটছি মাটি দেখবি আয় বলে তাদের বলা হতো। কিন্তু সেই সময় পরাগের কাজ কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, এবং পরাগের নামটা বেশ পরিচিতি পেয়েছিল ওই কাগজে বিজ্ঞাপনের কল্যাণে। তো কমিক্স, এখন যাকে আমরা গ্রাফিক নভেল বলি, সে জাতীয় জিনিসেও কিন্তু ওর একটা ছোটবেলা থেকেই বুৎপত্তিও বলুন, উৎসাহ বলুন, সেটা রয়েছে, এবং সেটা এখনো আছে। সচিত্রকরণের কথা তো আমি আগেই বললাম। এছাড়া ফিল্ম, থিয়েটার, পাপেট, এই সমস্ত নিয়েই ওর একটা কৌতূহল এবং উৎসাহ ছোটবেলা থেকেই কিন্তু দেখা গেছে, সেটা স্কুলের কারণেও, বাড়ির কারণেও। পেপার কনস্ট্রাকশনের ব্যাপারটা আমাকে, আমি যত জানি, অন্তত পরাগের কাছ থেকেই জানি যে ও প্রথম এটাতে অনুপ্রাণিত হয়েছিল। এর পেছনে এই তো গল্পগুলো বললাম, এগুলো সবই আছে অনুপ্রেরণার পেছনে। কিন্তু মঞ্জুরি চক্রবর্তী বলে আমার 1 বছরের জুনিয়র, পরাগের 1 বছরের সিনিয়র একজন দিদি, এখন শান্তিনিকেতনেই থাকেন, কাজ করেন, সচিত্রকরণে খুব ভালো কাজ করছেন। তো ও কিছু পেপার কনস্ট্রাকশন করেছিল, সেইটা থেকে অনুপ্রাণিত হয়ে পরাগ প্রথম পেপার কনস্ট্রাকশন করতে শুরু করে। অর্থাৎ ও যখন কলেজে পড়ছে তখনই ও কিছু কাজ নিশ্চয়ই করেছিল এটা নিয়ে। তারপর সেইটা একটা সম্পূর্ণতা পায় ওই 2000 সনে এসে। তারপর থেকে আজ অব্দি ধীরে ধীরে অনেক কটা কাজই হয়েছে।
তো এই পেপার কনস্ট্রাকশনটা কেন কোলাজ নয় এই সম্বন্ধেও কিছু কথা বলা যায়। তার কারণ হচ্ছে যে এর মধ্যে একটা ত্রিমাত্রিকতার ব্যাপার আছে, একটা আগু পিছুর ব্যাপার আছে, কাজে এগুলো ঠিক সিধে কোলাজ না বলে ও পেপার কনস্ট্রাকশন বলাটাই পছন্দ করছে। পেপার কনস্ট্রাকশনের মধ্যে কি আছে? ফটোগ্রাফ আছে, গ্রাফিক প্রিন্ট আছে, পেইন্টিং ড্রয়িং তো আছে। এই সমস্ত কটা জিনিস মিলিয়েই কিন্তু এই কাজগুলি হয়েছে। এবং এইখানে পরাগের উপস্থিতি এই বহুমাত্রিক স্তরের সঙ্গে সঙ্গে আরেকটা জায়গাও খুব বলে নেওয়া বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে ও মনে করে নিজেকে একজন সাক্ষী। ও ঠিক এগুলো যে ঘটনা ও দেখাচ্ছে বা যে ঘটনা বলা ভালো, কারণ এগুলো কোনোটাই প্রায় একটা কাজ নয়, অনেকগুলো কাজের সংমিশ্রণে একটা কাজ, কখনো 4টে কখনো 6টা, এবং এক একটি কাজ 2 ফিট বাই 2 ফিট মতো মাপের। সেগুলো জুড়ে জুড়ে 4টে 6টা 8টা জুড়ে বেশ বড় মাপের একটা কাজ দাঁড়ায়। অর্থাৎ এই এপিসোডিক ব্যাপারটা ওর কাজের মধ্যে থাকছে, সেটার সঙ্গে আমরা ওর গ্রাফিক নভেলের ইন্টারেস্ট যুক্ত করতে পারি। এখানে কিন্তু ও একটু সাক্ষী হিসেবে বর্তমান, অর্থাৎ ও ঠিক পার্টিসিপেন্ট নয়, ওই ঘটনাচক্রের বাইরে দাঁড়িয়ে যেন ঘটনাগুলো দেখছে এবং সেই সম্বন্ধে ওর মতামত দিচ্ছে। এইরকম একটা জায়গা থেকে মূলত কাজগুলো করা বলে আমার মনে হয়েছে। এর পরের কথা তো পরাগই বলবে, কারণ পরাগের নিজের ছবি, ওই সম্বন্ধে সবচেয়ে ভালো বলতে পারবে ওই। তো আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে পরাগকে হস্তান্তর করছি, যে আচ্ছা, পরাগ ছবিগুলো দেখিয়ে যদি তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি পরাগ। হ্যাঁ। পরাগকে অ্যাবাউট আমরা 40-45 মিনিট পরাগকে দেওয়া, মানে পরাগের কথা বলার সময় অ্যাবাউট 40-45 মিনিট, তারপরে আমরা আলোচনা করব। আর এখানে একটা কথা বলে রাখি, ইন্দ্রর কথায় 40 পেরিয়েছে, 50 ছুঁই ছুঁই, 60 ছুঁই ছুঁই, কেউ কেউ 60ও পেরিয়েছে, সেটা একটু বলো, নইলে বড় দুঃখ হয়। আচ্ছা, তাহলে পরাগ, আমি প্রথম ছবিটা তুমি আমাকে বলে দেবে কখন ইমেজ বদলাতে হবে, এটা কিন্তু কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তোমার আর্টিস্ট স্টেটমেন্টটা রয়েছে, স্লাইডগুলো তুমি তৈরি করেছো, সুতরাং আমি জাস্ট 30 সেকেন্ড দিচ্ছি মানুষকে পড়ার সময়টা। আমার মনে হয় এটা আমি জানি না বাংলাটা বেশি ভারী হয়ে গেছে কিনা। একটু ভারী হয়েছে, ঠিক আছে, মানে হ্যাঁ, ওই আর কি, কিন্তু মুশকিল তো এটা আবার আরেকটা আলোচনা, শুধু হ্যাঁ। বাংলায় করতে গেলে ইয়ে ভারী হয়ে যায় এটা। আচ্ছা, আমি তারপরে চলে যাচ্ছি প্রথম ইমেজে, এবার তুমি আমাকে বলবে কখন বদলাতে হবে। ঠিক আছে। আমি এটা ইনফ্যাক্ট আমার প্রথম কাজ হিসেবে আমি এখানে দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রথম কাজ যেটা আমার এই পেপার কনস্ট্রাকশনে যেটা এক্সিবিটেড হয়েছিল, তো সেটাকেই আমি প্রথম কাজ হিসেবে ধরে নিচ্ছি। এটা 2004। আমি দুটো কথা এই প্রসঙ্গে বলে নেই। একটা হচ্ছে যে আমার মঞ্জুরিদির কথা বললেন যে যেখান থেকে আমি ফার্স্ট ওর কাছে আমি এরকম দেখেছিলাম, এবং কলা ভবনে যারা প্রিন্ট মেকিং এর স্টুডেন্ট ছিলেন তাদের একটা স্বভাব ছিল, হয়তো এখনো আছে, যে আমরা যারা এই যে সমস্ত প্রিন্ট যখন নেই, অনেক প্রুফ প্রিন্ট ওঠে, বেশ কিছু প্রিন্ট যেগুলো ক্যান্সেল হয়, সেই প্রিন্টগুলো জমা থাকে এবং সেগুলোতে অনেক সময় সেগুলোকে দিয়েই অনেকে নানান রকম কাজকর্ম করতেন। আমরা সবাই করতাম, আমার সিনিয়ররাও করতেন। কেউ ওটার মধ্যে অ্যাক্রিলিক দিয়ে একটু পেইন্ট করলেন, ইয়ে করলেন, এবং সেগুলোতে দেখা যেত যে যে ছবিটা আমরা করেছি তারপরে সেই ছবিটা একটা অন্যরকম চেহারা নিত। সেইটা আমার কাছে বেশ, মানে এই ছবি নিয়ে এই খেলা ব্যাপারটা বেশ মজাদার লাগতো। মাঝে মাঝেই করতাম আমি, কিন্তু সেগুলো খুব সিরিয়াস ভাবে মানে একটা কাজ হিসেবে, একটা বডি অফ ওয়ার্ক হিসেবে সেটাকে স্টার্ট করব, সেটা কলাভবনে থাকার সময় অতটা আমি ভাবিনি। এরপর যেটা হয়, যেটা ইন্দ্রদা খুব সুন্দরভাবে বলেছে, যে আমি প্রায় 20 বছর আমি ইয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ললিত কলার সঙ্গে যুক্ত ছিলাম অ্যাজ এ ওয়ার্কিং আর্টিস্ট। তার মধ্যে প্রথম 10 বছর যখন যায় তখন আমার এই প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে ঢোকা, মানে কলাভবনে ঢোকার পর যে
ডিপার্টমেন্টে প্রথম, তখন আমি একদম ফার্স্ট ইয়ারে এসেছি। আপনারা ইন্দ্রদার কাছে শুনলেন যে যেহেতু আমি বাবার স্টুডিওতে অনেকটা বড় হয়েছি, ছবি আঁকার অনেকগুলো পর্যায়ের সঙ্গে আমার পরিচয় ছিল। ক্যানভাস পেইন্টিং বলুন, ড্রয়িং বলুন, ওয়াটার কালার বলুন। বাবা বেসিক্যালি ওয়াটার কালারিস্ট ছিলেন, তারপরে যাই হোক সেই নানান রকম ইয়েতে চলে গেছিলেন বিজ্ঞাপনের জগতে। তো আমি নানান রকম কিছু দেখতাম। আরেকটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে বাবার কাছে অনেক রেফারেন্স ম্যাগাজিন থাকতো, এবার সেই ম্যাগাজিনগুলোর মধ্যে মানে নানান রকম বিদেশি ম্যাগাজিন, মানে কোথাও হচ্ছে 62 সালের টাইমস ম্যাগাজিন, এইসব দাঁড়ি হয়ে পড়ে থাকতো। এগুলো তখনকার দিনে যারা বিজ্ঞাপনের কাজ করতেন এখনো হয়তো নিশ্চয়ই ইউজ করেন, কিন্তু এখন তো গুগল এসে গেছে, তখন তো এসব ছিল না। তো সেই সব নানান রকম পুরনো ম্যাগাজিন ইত্যাদি থাকতো। তার মধ্যেও কিন্তু আমি নানান কিছু উপাদান পেতাম, বেশ ভাল লাগতো ওগুলো ঘাঁটতে। এবং নানান রকম এই ইলাস্ট্রেশন, কোলাজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ প্রচুর ছিল, কারণ কালার প্রিন্ট থাকতো ডেফিনেটলি, খুব অসাধারণ সব ফটোগ্রাফি থাকতো। সেইগুলো না একটা দেখার অভ্যেস হয়ে গেছিল। কিন্তু যে অভিজ্ঞতাটা আমার ছিল না, সেটা কলাভবনে এসে আমার প্রথম হয়, যখন আমি গ্রাফিক্স ডিপার্টমেন্টে ঢুকি। যেদিন আমি ফার্স্ট ইয়ারে মনে আছে আমি প্রথম পা দিলাম গ্রাফিক্স ডিপার্টমেন্টে, একটা অসম্ভব ওই লিনসিড অয়েল আর টার্পিনটাইনের মেশানো একটা গন্ধ, আর চারপাশে যন্ত্রপাতি, সেই মনে হলো যে বেশ এটা তো বেশ একটা অন্যরকম জগৎ। সেইটার থেকে আমার একদম একটা ইনভলভমেন্ট হয়ে গেল প্রিন্ট মেকিং এর সঙ্গে। মানে ইনফ্যাক্ট ওই তারপিন তেলের গন্ধটা না পেলে মানে আমার কয়েকদিন পর পর কিরকম যেন লাগে আর কি। এই যে সময়টা কিন্তু যেটা বাস্তবে ঘটলো, সেটা হচ্ছে আমি এই কলাভবনের জীবন বা তারপরের ইয়েতে প্রায় 15 বছর ধরে টানা শুধু প্রিন্ট মেকিং করে যাওয়ার পর একটা মনে হচ্ছিল যে আমি আরো কিছু করি, কিন্তু আমার একটা স্পেসের প্রবলেম ছিল, আমার বাড়িতেও একটা স্পেসের প্রবলেম ছিল। তারপরে আমি যেখানে শিফট করে যাই নতুন জায়গায়, সেখানে আমার একটুখানি জায়গা হয়, এবং সেখানে আমি শুরু করি নানা রকম অন্যান্য, যেমন আমি ক্যানভাস পেন্টিং শুরু করি, যেটা আমি ওইভাবে আগে খুব একটা ক্যানভাস আমরা মানে পেন্টিং করতে আমি জানতাম, কিন্তু সেইভাবে সিরিয়াসলি ক্যানভাসের কাজ আমার করা হয়নি। ক্যানভাস, ড্রয়িং, এবং তারপরে এই বিশেষ করে এই পেপার কনস্ট্রাকশনটা, এটা কি করে যেন মনে হলো যে এটা আরেকবার ঝালিয়ে দেখলে হয়। এবং করতে করতে যে কাজটা আমার, ছোটখাটো কয়েকটা কাজ করার পর যে কাজটা আমার প্রথম, মানে আমি একটা মনে করি যে একটা এক্সিবিট করার মতো হয়, সেখানে অনেকগুলো টুকরো বোর্ডের উপর কাজ করেছিলাম, এবং সেটার নাম দিয়েছিলাম, বাংলায় নাম দিয়েছিলাম একদিন প্রতিদিন। তারপরে ওখানে ওটা ওই যেহেতু ইংরেজিতে আমাদের দেশে ইয়ে দেওয়া দস্তুর আর কি, ক্যাপশন দেওয়া দস্তুর, সেই জন্য ওটা টাইটেল দেওয়া হয়েছিল ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। কিন্তু এটা করতে গিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হয়। একটা বিশাল বড় মানে ফ্রেমটা ইয়ে অনুযায়ী বেশ বড় হয়ে গেছিল, কাঁচ টাঁচ ইত্যাদি, সেটাকে হ্যান্ডেল করা, ভেঙে যাওয়ার চান্স, সেসব নানা রকম প্রবলেম হয়। আমি এই সমস্যাগুলো বুঝতে পারি যে এটা করতে গেলে কি কি আমাকে, কোন কোন জিনিসকে আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, এবং আর কি কিভাবে করা যায়। এরপর আমার কাছে একটা অফার আসে, শুনুন না, নেক্সট কাজটা এখানে আমার আমি একটা ঘটনা ঘটে আমাকে বিড়লা একাডেমির 2004-এ, অনেকের হয়তো মনে আছে, বিড়লা একাডেমিতে একটা এক্সিবিশন হয়েছিল। সেটা হচ্ছে ওদের সম্ভবত বম্বে গ্যালারিটা ওপেন হয় বা এরকম একটা কিছু, এবং সেই সূত্রে ওরা যেটা করেন সেটা হচ্ছে একটা কলকাতায় এবং বম্বের আর্টিস্টদের মিলিত একটা প্রদর্শনী বম্বেতে এবং কলকাতাতে করেন। সেটার জন্য অর্চনাদি আমাকে সেটাতে আমন্ত্রণ করেন, এবং আমাকে বেশ কিছুদিন আগের থেকে বলেন যে একটা ভেবেচিন্তে একটা ভালো কাজ করো, এটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা শো করতে যাচ্ছি। তখন আমার মনে হয় যে আমি একটা এ ধরনের একটা কাজ করবো, কারণ বম্বে আমার খুব প্রিয় শহর। বম্বে শহরটাকে আমি খুব, বম্বের ফ্লেভার আমার খুব ভালো লাগে, সেখানে একটা ভীষণ একটা প্রাণবন্ত শহর। সুতরাং আমার এই দুটো মিলিয়ে, দুটো শহরকে নিয়ে আমি একটা সিকোয়েন্সের কথা ভাবি, যে কলকাতার শহীদ মিনারকে ওখানে ইনস্টল করা হচ্ছে, এরকম একটা মানে যোগাযোগ একটা তৈরি হচ্ছে। তাতে অনেকগুলো বম্বে বলতে আমার যে জিনিসগুলো লাগে সেরকম কিছু আইকনকে রাখি, যেমন বম্বের ফিয়াট হলুদ কালো ট্যাক্সি। আরেকটা জিনিস হয় এই ছবিটায় যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বম্বেতে দুটো আর্টিস্ট গ্রুপ, এই বম্বে প্রোগ্রেসিভ এবং এদিকে ক্যালকাটা গ্রুপ,
এই দুটো গ্রুপের মেম্বাররা মিলে একটা যেন একটা এক্সিবিশন করছেন। সেখানে পরিতোষদার সেলফ পোর্ট্রেট আছে, রাজা আছেন, এর পাশে ওদিকে হুসেন দাঁড়িয়ে আছেন একটা ইয়ে নিয়ে, কি বলে, বিশাল লম্বা ওনার সেই টিপিক্যাল ওনার সেই তুলি নিয়ে, এদিকে প্রকাশ কর্মকার ইত্যাদিরা রয়েছে। এদের সব ওই ম্যাগাজিন বা ইয়েতে ছবি টবি দেখে আমি সেগুলোকে আর কি কালেক্ট করেছিলাম। এই পুরো কাজটা করতে কিন্তু আমার প্রায় 3-4 মাস লেগেছিল। এর জন্য আলাদা করে কোলোগ্রাফ করেছিলাম, কিছু হাত টাত গুলো সেইভাবে করা ছিল। নেক্সট কাজটা একটা বলি যে এই পুরো কাজটা যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের, সেটা বেসিক্যালি 6টা ফ্রেম নিয়ে একটা কাজ। আমি তার জাস্ট মানে এক একটা করে আলাদা করে ডিটেলে ফ্রেমটাকে দেখাচ্ছি, তারপরে বাকিগুলো আবার মানে একসঙ্গে পুরো কাজটা আপনারা দেখতে পাবেন। এইখানেও যেরকম আমরা মহারাষ্ট্রে দেখি আর কি, বিভিন্ন মানে অনেক সময় অনেক মূর্তি থাকে, অনেক পুরনো মূর্তি বা ইয়েতে, যেখানে ওই শিবাজি এবং অন্যান্য যাদের বাজিরাও টাজিরাও ইত্যাদির ঘোড়ার পিঠে চড়ে আমি দেখেছি পুনে টুনেতেও এই ধরনের মূর্তি বেশ কিছু রয়েছে, যেখানে একজন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে করে আছে। সেটা বিভিন্ন বীরেদের মূর্তি, মারাঠি বীরদের মূর্তি। এটা ওদের একটা ইয়ের মধ্যে পড়ে, মারাঠি অস্মিতার মধ্যেই পড়ে প্রায় বলতে গেলে। তারপরে ওই বম্বের সমুদ্র, ইন্ডিয়া গেট থেকে দূরে জাহাজ দেখা যাচ্ছে ইত্যাদি। আর তলায় কিছু পোর্ট্রেট আছে, নানা রকম ক্যারেক্টার আছে, তার মধ্যে একজন বিখ্যাত বম্বে বেসড শিল্পপতির মুখও আছে। তার চোখে আবার একটু কালো চশমা এঁকে দিয়েছিলাম। খুব ফ্রিলি নানা রকম আর কি মজার ইয়ে করার চেষ্টা করেছিলাম এই দুটো শহরের রিলেশন নিয়ে। এর পরেরটা, পরের স্লাইড। হ্যাঁ, এখানে আরেকটা হয় বম্বেতে, এই ছবিটার কথা বলি। ডেফিনেটলি বম্বে বলতে একটা তো ফিল্ম স্টুডিওর কথা মনে হয়, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেটাকে বলিউড বলে বলে ডাকা হয়, সেটা মানে তো সেটার একটা, এবং তার ডেফিনেটলি সবচেয়ে বড় আইকন অমিতাভ বচ্চন। এবং এদিকে ওখানে আমি একটা জিনিস দেখেছিলাম একবার ওই সি বিচে, যে এরকম ওই বিভিন্ন হিরোদের কাট আউট রাখা আছে এবং তার কাঁধে হাত রেখে লোকেরা ছবি টবি তোলেন আর কি। তো সেই জিনিসটাকে নিয়ে একটা ইয়ে করার চেষ্টা করেছি আর কি, খেলার চেষ্টা করেছি। আর এখানে কিভাবে আর কি সেই শহীদ মিনারকে রাখা হচ্ছে, ওপরে ক্রেন টেন দিয়ে ইত্যাদি, বিশাল একটা তোড়জোড় চলছে, কাণ্ড কারখানা চলছে। আর দুটো জিনিস আমি জোগাড় করেছিলাম। বম্বের যে জায়গাটা আমার কাছে খুব প্রিয়, মানে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, খুব কালারফুল লাগে জায়গাটা, সেটা হচ্ছে কফর্ড মার্কেট। এই কফর্ড মার্কেটের নতুন চেহারা এবং পুরনো চেহারা, এই দুটোর ফটোগ্রাফ জোগাড় করি, এবং সেইগুলোকেও এখানে ব্যবহার করা হয়। এই সব কিছু মিলিয়ে একটা বোম্বের সম্পর্কে আমার একটা আইডিয়া, এবং সেখানে একটা কলকাতা যোগ দিচ্ছে। নেক্সট স্লাইড। এইখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু ওই মানে অনেকগুলো জিনিসের ইয়ে দিয়েছি, যে বম্বেতে ভেলপুরি টেলপুরি ইত্যাদি ইত্যাদি রয়েছে। হাতগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কোলোগ্রাফি আমি হাত করেছিলাম। আমি বললাম না এইচিং এ, মানে প্রিন্ট মিডিয়াতেও কিছু ইয়ে করেছিলাম, কাজ করেছিলাম, এবং সেগুলোকে আলাদা করে শুধু এই কাজটার জন্যই তৈরি করেছিলাম। বম্বে শহরেও একটা মারাঠিদের মধ্যেও একটা ফুটবল খেলার প্রবণতা আছে, সেই জন্য কিছু ওই ইস্টবেঙ্গল মোহনবাগান এইসব বিভিন্ন ফ্ল্যাগ গুলোকে ওপরে লাগিয়েছিলাম, আর ভর্তি ভর্তি ইত্যাদি এরকম আর কি, ভেলপুরি স্টল, এই সব কিছু নিয়ে জিনিসগুলোকে রিপিট করেছিলাম। নেক্সট। হ্যাঁ, এইটাতেও যেরকম হচ্ছে যে এটাতে একটা এক্সচেঞ্জ অফার চলছে, এখানে একটা লেখাও আছে আর কি, এক্সচেঞ্জ অফার উইথ দিয়ে, এটা বোধহয় লেখাটা পড়া যাচ্ছে না বেশি। সেখানে হচ্ছে যে ওই মানে একদিকে যেমন ক্রেনে করে আলাদা আলাদা যেভাবে স্কাল্পচারে করা হয় কি, আলাদা আলাদা টুকরো করে পিস মোল্ড করে ইয়েকে ইনস্টল করা হচ্ছে আমাদের মনুমেন্টকে, সেরকম বদলে এক্সচেঞ্জ অফারে ইন্ডিয়া গেটকে কলকাতা তুলে নিচ্ছে, এরকম একটা আর কি মজা করতে চাইছি। নেক্সট। হ্যাঁ, নেক্সট। বম্বে আর কলকাতায় এই দুটো শহরের যে জিনিসগুলো সবচেয়ে বেশি লিঙ্ক করতে পারে বলে আমার মনে হয়েছে, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে তার সাবারবান ট্রেন, লোকাল ট্রেন, যেখান থেকে দুটো শহরেই হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই ট্রেনে করে আসেন এবং চলে যান।
কাজ করতে, এবং তারাই এই দুটো শহরকে বাঁচিয়ে রাখেন। তো সেই জায়গা থেকে আমি একটা লাইন পাততে চাইছি, যেটা হাবড়া থেকে ভাসি অব্দি যাচ্ছে, এবং সেটা লোকাল ট্রেন চলবে আর কি, এরকম। তো ওই সময় এরকম আর কি ওই হলুদ আর এই ব্রাউন টাইপের একটা কালারের, মেরুন, ইয়েলো মেরুন টাইপের একটা বম্বে লোকাল ট্রেনের ছবি দেখে, চেহারা দেখেছিলাম। আমি সেই দুটো ট্রেনের কালারটাকে ওইভাবে আলাদা করেছি। এখন অবশ্য তো সব মিলিয়ে এবার একটা ছবিটাকে দেখা যেতে পারে এরপরে। হ্যাঁ, মূল ডিসপ্লেটা ছিল অনেকটা এরকম। যখন আমাদের যেটা ছিল তখন মূল ডিসপ্লেটা ছিল, অর্থাৎ পুরোটা মিলে একটা ন্যারেশন তৈরি হচ্ছে, বা পুরোটা মিলে একটা, মানে কেউ যদি দেখেন এটা সবকিছুর মধ্যে একটা লিঙ্কও রয়েছে। কিন্তু এই কাজগুলো এইভাবে আস্তে আস্তে একটা মানে শহীদ মিনারকে আর কি ওখানে রাখা হলো, দুটো শহরের মধ্যে একটা, যেটার কথা বলা হয়েছিল আমাকে করতে, সেটা হচ্ছে একটা কালচারাল এক্সচেঞ্জ ইত্যাদি হলো আর কি। এই একটা কাজ। আচ্ছা, এই কাজটা এটা আমার করা হয়েছিল বোধহয় 2006 এরকম সময়। এর আগে আপনারা তো মানে এই কাজটা না আমি একেবারে পেপার কনস্ট্রাকশন করব বলেই করেছিলাম। এটা বেসিক্যালি একটা এচিং। সেই এচিংটা করাই হয়েছিল শুধু এই পেপার কনস্ট্রাকশন। এটার আমি কোনো প্রিন্ট কোনোদিন কোথাও এক্সিবিট করিনি, আমি সেইভাবে কোনো প্রিন্টও নেইনি, কারণ আমার কাজ করতে গিয়ে মনে হয়েছিল যেটা পেপার কনস্ট্রাকশনেই আমি ঠিকভাবে এক্সিকিউট করতে পারবো। এই সিকোয়েন্সটা আমরা জানি, এই যে মূল যে দুটো ইয়েতে, যেটা একটা টুইন টাওয়ারে একটা প্লেনে ধাক্কা লাগছে এই ইত্যাদি, যেটা মানে ওই টুইন টাওয়ার অ্যাটাক ইত্যাদি, এটা এই 11 সেপ্টেম্বরের ঘটনাটা কিন্তু আমার এখানে মুখ্য উদ্দেশ্য ছিল না, এবং আমি ওই সময় করিনি, এই কাজটা করেছিলাম তার বেশ কিছু সময় পরে। কিন্তু ওই টুইন টাওয়ারের ঘটনাটা আমি রেখেছিলাম, দুটো আগুন জ্বলছে, এবং সেটা ডেফিনেটলি আমার মনে হয় সারা পৃথিবীতে সব সংবেদনশীল মানুষের কাছেই এই দুটো দৃশ্যটা খুব গাঢ় হয়ে আছে আজও, এবং এটাকে প্রায় বলা যেতে পারে যে একটা সন্ত্রাসবাদের একটা চরম প্রকাশ ইত্যাদি। কিন্তু আমি কেবল সেই জায়গা থেকে ব্যাপারটা করিনি। এই ছবিটার নাম হচ্ছে টু স্মাইল ফর আ বেটার টুমরো, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা হাঁ করা দাঁত এবং একটা টুথব্রাশ, এবং তাতে একটা মানে কোলগেট বা এই জাতীয় কোনো একটা টুথপেস্ট লাগানো হচ্ছে। অর্থাৎ আমি একটা লেখা পড়েছিলাম, এবং জিনিসটা পরবর্তীকালে কিছু ভারতবর্ষের কিছু সন্ত্রাসবাদী আক্রমণ এবং আরো কিছু পলিটিক্যাল আনরেস্ট, রায়ট ইত্যাদির সময় আমি লক্ষ্য করেছিলাম যে যখন এই ঘটনাগুলো ঘটে তখন নিউজ চ্যানেলগুলো টিআরপি বেড়ে যায়, এবং টিআরপি যখনই বেড়ে যায় সঙ্গে সঙ্গে তাদের সেখানে বিজ্ঞাপনটাও বেড়ে যায়। অর্থাৎ একদিকে যেমন একটা ভীষণ ধ্বংস হচ্ছে, মৃত্যু হচ্ছে অনেক মানুষের, তার পাশাপাশি সেই জিনিসটাকেই একটা প্রোডাক্ট হিসেবে বানিয়ে সেটাকে সেল করা হচ্ছে, নানান মানুষ তার থেকে একটা অদ্ভুতভাবে একটা মুনাফা তৈরি হচ্ছে। একটা মানে এই মানে 7/11-এর মতো 7-এর মতো একটা 11 সেপ্টেম্বরের মতো ঘটনাও একটা কিন্তু কোথাও একটা এরকম একটা মানে মার্কেট তৈরি করতে পারে যেখানে জিনিস বিক্রি হচ্ছে, এবং সেটা ঘটেও ছিল। আমি বিভিন্ন লেখাতেও পড়েছিলাম যে এই সময় মানে প্রচন্ড ওই বিজ্ঞাপনের রেটও সব টিভি চ্যানেলগুলো বাড়িয়ে দিয়েছিল। এই জায়গার থেকে আমার এই কাজটা করা, এবং যে জন্য আমি এখানে রঙের জায়গাটাও খুব বেশি ইয়ে করিনি। এখানে একটা এই স্মৃতিটা যেন একটা খুব ভয়ঙ্কর স্মৃতি, এবং সেই জায়গা থেকে একটা ওই সিপিয়া টোনের একটা কাজ আমি করবার চেষ্টা করেছি, যেটা হচ্ছে পুরোনো ফটোগ্রাফের মতো, যেটা আমাদের স্মৃতিতে জাগরিত থাকে। নেক্সট। কিন্তু এইটা না খুব অনেকগুলো ফ্রেমে না, এটা একটাই সিঙ্গেল কাজ। এই যে ছবিটা, এটা টু সাম এক্সটেন্ট আমি বলি যে এর মধ্যে কিন্তু আমি যেহেতু এখানে দেখাতে হচ্ছে, এবং যেহেতু একটা টাইম লিমিট আছে, কাজের একটা ইয়ে আছে, সেই জন্য আমি কিছু কাজ, বিশেষ কিছু কাজকে আমি বেছে নিয়েছি। আর এগুলোর পাশাপাশি যেরকম ইন্দ্রদা বললো যে আমি পেইন্টিং করছি, আমি
অন্যান্য কাজ করছি এবং আমার ইত্যাদি এইচিং ইত্যাদি তো কন্টিনিউয়াসলি চলছেই সবকিছু। তো এখানে একটা ইয়ে আসে, এটা হচ্ছে বোধহয় ওই বিবেকানন্দর 150 বছর এরকম একটা ইয়ে হয়, এবং সেখানে একটা আইসিসিআর একটা এক্সিবিশনের ডাক আসে, এবং সেখানেও বলা হয় যে এইরকম বিবেকানন্দ কে এবং ইয়েকে মানে বেস করে তুমি একটা কিছু করো। এবার ঘটনা হচ্ছে, আমি খুব একটা ধার্মিক মানুষ নই, আমি ডেফিনেটলি এদের আমি অসম্ভব রেসপেক্ট করি। তো আমি এখানে যে কাজটা করি সেটা আলটিমেটলি একটা বোধহয় অন্যরকম স্টেটমেন্টে দাঁড়িয়ে যায়। কারণ এই সময়ে আমি দেখতে পেয়েছিলাম, বা আমি দেখছি যে আমরা যে দেশে বাস করি, মহান ভারতবর্ষে, সেখানে মূর্তি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে সারাক্ষণ নানান জনের মূর্তি ইনস্টল হচ্ছে, কেউ পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি, কেউ ছোট মূর্তি, এসব নানান কিছু বানিয়ে যাচ্ছেন, ইনস্টল করছেন, কোটি কোটি টাকা তার পিছনে উড়ে যাচ্ছে। এরকম অনেক কিছু হচ্ছে, এবং তার থেকে কিছু মানুষ, রাজনীতির লোক, ব্যবসার লোক, তারা নানা রকম সেখান থেকে হয়তো ফায়দা টয়দাও তুলছেন ইত্যাদি ইত্যাদি। তো আমি এই স্ট্যাচু অফ লিবার্টির ঢঙে আমিও একটা মূর্তি কলকাতা শহরে ইনস্টল করলাম, সেটা নাম দিলাম আমি স্ট্যাচু অফ স্পিরিচুয়ালিটি। এবং সেখানে আমি এটার জন্য অনেকটা দৌড়দৌড়ি করেছিলাম, গঙ্গার পাড়ে গিয়ে নিজে ফটো তুললাম, গঙ্গার পাড়ের ইয়ে ফটোগ্রাফ তুললাম, এবং এগুলোকে একটা ডিজিটাল ক্যানভাসে প্রিন্ট করলাম। এই ব্যাকড্রপটা তৈরি হওয়ার পর আস্তে আস্তে বাকি জিনিসগুলোকে ডেভেলপ করলাম। এর মধ্যে যেটা হয়েছে, স্ট্যাচু অফ লিবার্টির যে পেডেস্টালটা, সেইটাকে এখানে ইম্পোজ করলাম, এবং তার উপরে বসালাম হচ্ছে আমাদের ইয়েকে, ঠাকুর রামকৃষ্ণের একটা মূর্তিকে বসানো হচ্ছে, যেন একটা ইনস্টল করা হচ্ছে। নানান রকম মেটেরিয়াল এখানে ইউজ করেছিলাম, ইভেন ডাইরেক্ট লিনোর প্রিন্টের জায়গায় ডাইরেক্ট লিনো কেটেই সেখানে বসিয়ে দিয়েছিলাম, ইত্যাদি করলাম। এবং সেখানে এই পুরো কাজটা, এই পুরো ইনস্টলেশনের কাজ যারা করছেন, যারা তাকে ঘিরে উৎসব করছেন, সেগুলো সবাই মানে একটু জোকারের পোশাক পরে আছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি হয়তো একটু কর্কশ ভাবেই আমি কাজটা করেছি, মানে একটা কর্কশ স্টেটমেন্ট বোধহয় কাজটার মধ্যে রয়েছে, খুব একটু বেশি ক্রিটিক্যাল। মূর্তিটা পরিষ্কার করা হচ্ছে নানা রকম ভাবে, সাবান জল দিয়ে, স্পঞ্জ দিয়ে ইত্যাদি করে। নেক্সট কাজ সেরকম ভাবে নানান ভাবে ইয়ে করা হচ্ছে। এগুলো ব্ল্যাকের অনেকগুলো লেয়ার ছিল, পুরো কাজটার মধ্যে নানা রকম চিঠি ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে সব রাখা হয়েছিল। এখানে কিছুটা হয়তো ছবিতে কিছুটা এসছে, কিন্তু সামনে দেখলে হয়তো আরেকটু ভালো বোঝা যাবে। নেক্সট, এখানেও ওই যে মালা পরানো হয়ে গেছে মূর্তিকে, এবং ইয়েতে দূরে, মানে এই পুরো মূর্তির থেকে অনেক দূরে, মানে আমি জানি না এইভাবে ব্যাখ্যা করা উচিত কিনা, বিবেকানন্দের অবস্থান রয়েছে। এবং মানে জোকারের, এই যে জোকারদের মধ্যে আমিও একজন, কারণ আমরা সবাই তো এই চারপাশে এই ঘটনাগুলোকে দেখে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি তো আমরাও কোথাও না কোথাও এর অংশ হয়ে যাচ্ছি, এবং আমরা কিন্তু আলটিমেটলি কিছু করতেও পারছি না, প্রতিবাদও করতে পারছি না। নেক্সট, এইটা হচ্ছে টোটাল কাজটা, এইভাবে দাঁড়াচ্ছে। এটা 4টে ফ্রেমের একটা কাজ। আমি জানি না যে এই উদ্দেশ্যে এইভাবে রামকৃষ্ণকে নিয়ে কাজ করতে বলার কথা হয়েছিল, যেভাবে আইসিসিআর থেকে বা মহারাজরা বলেছিলেন, আমার কাজটা কতটা সেইটাকে লিঙ্ক করেছে জানি না, কিন্তু হ্যাঁ, ওই রামকৃষ্ণের আইকনটাকে আমি ব্যবহার করেছিলাম। নেক্সট, একটা ছবি বোধহয় এটা হচ্ছে শেষ আর কি, মানে ওটাকে যেরকম 4টে কাজকে ঘুরে আসছে, তার মধ্যে শেষ কাজ ছিল এটা। এবং তারপরে কি ক্রেডিট নিচ্ছে বা কিছু করছে ইত্যাদি। দূরে দেখা যাচ্ছে ওখানে একটা স্ট্যাচু অফ লিবার্টির মূর্তি, এবং যে হাত তোলা আছে, এবং রামকৃষ্ণ দেবের ওই দুটোকে একটা নিয়ে একটা মজা করার চেষ্টা করেছিলাম। নেক্সট, আমি বেশ কিছু কাজ, সবকটা কাজে যে এই ধরনের একটা অনেকগুলো ফ্রেম দিয়ে একটা ন্যারেশন তৈরির চেষ্টা, সব কাজে আমি সেটা নেই। অনেকগুলো আমি ইন্ডিভিজুয়াল কাজও করেছি, যে কাজগুলোকে আমার মনে হয়েছে এখানে দেখানো যায়, সেরকম ভাবে আমি
মানে যেহেতু একটা লিমিটেশন আছে, এটা তো বড় সোলো এক্সিবিশন নয়, সেই জন্য আমি কিছু কাজকে বেছে নিয়েছি। এই কাজটা মূলত হয়েছিল, আমি যে অঞ্চলে থাকি সেখানে দিনরাত পুরনো বাড়ি টাড়ি ভাঙা পড়ছে এবং সেখানে একের পর এক ফ্ল্যাট উঠছে। এই বিষয়টাকে আমাকে অনেকদিন ধরেই হন্ট করে এবং সেটা নিয়ে ইনফ্যাক্ট আমি শান্তিনিকেতন থেকে, এবারে কলাভবন থেকে এসে কেয়াতলায় কাজ করার সময় আমি একটা কাজ করেছিলাম, বাই বাই মেগা সিটি বলে একটা এচিং করেছিলাম। তারই একটা পুরনো প্রিন্টকে কেটে এবং তার সঙ্গে আরো অনেকগুলো জিনিসকে আমি জুড়ে টুড়ে এই কাজটা তৈরি হয়। এখানে আমার কাছে একটা মানে রেফারেন্স হিসেবে একটা পুরনো বাড়ির রেফারেন্স খুঁজতে গিয়ে আমার কাছে একটা পুরনো, আমাদের কাছে ডিপার্টমেন্টে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কোনো একটা অনুষ্ঠানে একটা ইনভিটেশন কার্ড ছিল, যেগুলো প্রায় 1-1.5 বছরের পুরনো আর কি, বাতিল কার্ড। সেখানে আমার তখন মনে হয় যে পুরনো বাড়ির মধ্যে তো একটা খুব আইডেন্টিক্যাল হচ্ছে আমাদের ঠাকুর দালান, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির। তো ওই কাজগুলোকে বারবার করে ওই ফর্মটাকে রিপিট করাই, যেটা একটা খুব যেটা ঐতিহ্যশালী বাড়ি, এবং ঠিক এইভাবে ঐতিহ্যশালী বাড়িগুলো ভেঙে যাচ্ছে, একটা মানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, নানা রকম উন্নয়নের কাজ হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছু আমরা হারিয়েও ফেলছি। এই সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি একটা ভাবনা তৈরি করার চেষ্টা, এরকম ভাবে একটা কাজ করেছিলাম। এই কাজটারও ওই একই নাম রেখেছিলাম, বাই বাই মেগা সিটি, যে কোথাও যেন এই মেগা সিটির থেকে আমাদেরই বিদায় নিতে হচ্ছে আলটিমেটলি। নেক্সট। আচ্ছা, এইটা হচ্ছে, এই কাজটারও একটা সময় আছে, এটা হচ্ছে 2015 অনওয়ার্ডস। আপনাদের মনে থাকবে যে তখন ওই মহাত্মা গান্ধীর গান্ধীরও বোধহয় ওই 150 বছরের খুব একটা কিছু হচ্ছিল। ওই সেই সময়টায় অনেকগুলো মানে প্রচুর এক্সিবিশন ইত্যাদি হচ্ছিল, চতুর্দিকে মহাত্মা গান্ধীকে নিয়ে, মহাত্মা গান্ধী পোর্ট্রেট নিয়ে কাজ করার একটা, অনেক জায়গাতে বলা হচ্ছিল যে গান্ধীকে নিয়ে কাজ করুন ইত্যাদি ইত্যাদি। তো দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি খুব একটা সেরকম কিছু নেমন্তন্ন পাইনি, কিন্তু গান্ধী ক্যারেক্টারটা আমার কাছে খুব মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং। আমি ইন্দ্রদা যেটা বলেছে একটু আগে, যে আমার তো অনেক রকম বিষয় যেগুলোতে ইন্টারেস্ট আছে, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, বিশেষ করে রাজনৈতিক ইতিহাস। সেই জায়গাটা আমার খুব একটা ইন্টারেস্টের জায়গা, এবং সেখানে ডেফিনেটলি গান্ধী একজন খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে প্লে করেন, যাকে নানান অ্যাঙ্গেল থেকে বা নানান মাত্রায় দেখা যায়। এখানেও আমাকে ওই ছবি জোগাড় করতে হয়েছিল। আমি আসলে বেশ কয়েকটা গান্ধীকে নিয়ে বেশ কয়েকটা কাজ করেছিলাম, তার মধ্যে বাকিগুলো সবই প্রিন্ট, কিন্তু এই একটাই কাজ করেছিলাম, এর জন্য আমি আলাদা করে কিছু ছবি টবি ইত্যাদি জোগাড় করি। এবং মানে একটা পাইপ দেওয়া আছে এখানে, সেটাতে সে পাইপটা হয়তো কাউকে একজনকে, কোনো একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়তো করছে, ইঙ্গিত করতে পারে। আর এই সবকিছু নিয়ে একটা ছবি, আবার এই ক্যারেক্টারগুলো নানান রকম চরিত্র গানকে ঘিরে, এবং সেই সময় আমার একটা পুরোনো সেলফ পোর্ট্রেটও আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম। এই সবকিছু দিয়ে একটা এবং ওখানেও চেষ্টা করেছি যে, আমি বারবারই বলেছি আমি একটা সিকোয়েন্স তৈরি করার মতো একটা কাজ করি বা করতে ভালোবাসি, মানে এই কাজগুলোতে। এখানেও একটা সেরকম একটা সিকোয়েন্স তৈরি করা হচ্ছে, বা সেটা সিকোয়েন্সের চেষ্টা করা হচ্ছে। অ্যান আনটোল্ড স্টোরি, এই যেটার নাম, অর্থাৎ অকথিত গল্প। কারণ আমার মনে হয় গান্ধীকে নিয়ে, বা এই সময়কার, এটা শুধু গান্ধী নয়, আমি বিশ্বাস করি, খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ইত্যাদি নিয়ে, যে জাতীয় আন্দোলন নিয়ে যে যা কিছু গল্প আমরা জানি, তার বাইরেও আরো অনেকগুলো গল্প ছিল বা আছে, এবং সেটা কোনোদিন বলা হবে কিনা কেউ জানে না। আচ্ছা পরাগ, আমি একটা জিনিস আমি জানি না অন্যদের ঘটছে কিনা, আমার কাছে এই তোমার নিচের টাইটেল এবং ওই ইনফরমেশনটা কেটে যাচ্ছে, মানে প্রায় আমি পড়ে দিচ্ছি সেই জন্য, কারণ এটা আমার কাছে এটা তুমি একটু পড়ে দাও। এটা কি 2019-এর কাজ? আমি শুধু মাথাগুলো দেখতে পাচ্ছি ডিজিটের। 2019 তো না, এটা 2018। দেখো ওই মাথা গোল গোল গুলো দেখতে পাচ্ছি, 8 না 9 তো বুঝতে পারছি না।
ওকে, তুমি একটু ওটা বলে দিও, না আমি হলে বলে আমি দিচ্ছি, জানি আমি না বলে অন্য দিচ্ছি। কি দেখছে। আমরাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে আমি সেটা বলে দিচ্ছি, আমি informationটাকে প্রত্যেকটাতে আরেকটু দেখবেন উপরে তোলা উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, পরেরটাই যাবো। মিডিয়ামটাও বলে দিলে ভালো হয়। মিডিয়ামটা আমার প্রত্যেকটা কাজেরই একটাই মিডিয়াম, সেটা হচ্ছে পেপার কনস্ট্রাকশন, কারণ আমি ওই মিডিয়ামটা নিয়েই কাজ করছি। মানে ওই এই ইয়েটা দেয়, প্রেজেন্টেশনটাই হচ্ছে আমার পেপার কনস্ট্রাকশনের উপর। ওকে, পরেরটাই যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমার আমার এক বন্ধুকে আমি বলেছিলাম, সেই বন্ধু এখানে আছে এখন, অনুপম। ওর সাহায্যে কিছু বীজ দিয়ে আমি অনেকগুলো পেপার তৈরি করাই, যেগুলোর মধ্যে এটা হচ্ছে যে সং অফ দ্য সিডস। এটা একটু অন্যরকম কাজ, এবং এটাতে অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ আছে, অনেকগুলো ছোট ছোট ড্রয়িং আছে এইগুলোর ওপর। এবং এই পেপারগুলো যেহেতু প্রচন্ড ঢেউখানে, এর নিজস্বই একটা ডাইমেনশন তৈরি হয়েছে। এই প্রত্যেকটাই যে একটা বীজের জন্ম থেকে একটা বড় যাত্রাপথ, এরকম একটা কাজ আমি করার চেষ্টা। আমি অতগুলো কাজ এখানে দেখানো উচিত নয় বলে আমি ইয়ে করেছি, কারণ বাকি কাজগুলোতে ডিস্টার্ব করবে। এটা কোনো সময় আমি একটা এক্সিবিট করব, এটা আমার ইচ্ছা আছে। তো এটাতে খুব বেশি মানে অবজেক্ট খুব বেশি এটাতে জোড়া হয়নি, কারণ ইটসেলফ ওই পেপারটার মধ্যেই এই বীজটাকে রাখা হয়েছে, এই সিডটাকে দিয়েই পুরো এটাকে কন্টিনিউ করানো হয়েছে। মানে প্রত্যেকটাতেই এই সিডটা রিপিট করে গেছে। আশা করছি কোনো সময় আমি এটাকে প্রপারলি এক্সিবিট করতে পারবো। কিছু কিছু কাজ এখনো করছি। এটা কাজটার নাম সং অফ দ্য সিডস। হ্যাঁ, এটা 2013-15 এরকম সময় দিয়ে কাজটা করেছিলাম। এইবারে আমি চলে আসি, এইটাই বেসিক্যালি আমার শেষ ইয়ে, কারণ এটার নাম হচ্ছে র্যান্ডম থটস। এই র্যান্ডম থটস বেসিক্যালি কিছুদিন আগে একটা কলকাতায়, এটা হচ্ছে একদম শেষে, আমরা 2020-তে একটা এক্সিবিশন হয়, আমাদের একটা গ্রুপ আছে পোয়েট্রি অর ক্যানভাস বলে। সেটাতে অনেকেই আছেন যারা কবিতাও লেখেন এবং ছবিও আঁকেন। কলকাতার অনেক আর্টিস্টই তার মধ্যে আছেন। অমিত দা আছে, ওদিকে আনন্দ দা আছেন দিল্লির, কবিতা নায়ার আছে এখানে, দেবা আছে, অনেকে মিলেই আমাদের সবাই মিলে, এবং পার্থ মেন যে ইনিশিয়েটিভ গ্রুপে। তো তারা অনেকেই কবিতা লেখে। ওই তাদের কবিতা নিয়ে এটার একটা চ্যালেঞ্জ ছিল যে তোমাদের মানে আমাদের কবিতা এবং সেই কবিতাগুলোকে আবার ছবির মাধ্যমে এক্সিকিউট করা। তো ইউজুয়ালি আমরা এইভাবে ভাবি না, কিন্তু এইটাই এই মানে শোটার বৈশিষ্ট্য ছিল। তো আমি যেহেতু ওই লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে কবিতা টবিতা লিখি, তো আমি এখানে আমার 4টে কবিতার উপর বেস করে 4খানা কাজ করেছিলাম। সে কবিতাগুলো অবশ্য অধিকাংশ আমার কাছে নেই এখন, কাজে পড়ে শোনাতে পারবো। তো এরকম ভাবে কাজগুলো হয়েছে, এবং সেখানেও অনেক জায়গাতেই পুরনো কিছু ইভেন্টস রিপিট করেছে, আবার আলাদা করে ড্রয়িং করেছি, আলাদা করে ফিগার রয়েছে। কিন্তু বিষয় যেটা ছিল, আমার যে কাজের বিষয় বা আমার কবিতারও বিষয়, সেইগুলো মূলত এই আমার এই সমসাময়িক সময় এবং একটা অদ্ভুত বিপন্নতা। আমার মনে হয় এটাই মূল উপজীব্য আর কি এই কাজগুলোর, এই র্যান্ডম থটস অর্থাৎ অবিরত চিন্তা বা যেভাবেই বলুন। এইটা কিন্তু একদম রিসেন্ট, এই বছরের আর কি, মানে এই বছর নয়, স্যার বছরটা পেরিয়ে গেছে, 2020-র কাজ। হ্যাঁ, নেক্সট। এইখানেও রয়েছে, এবং এখানে ওই কবিতার অংশগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা জায়গায় কিছু লেখা আছে, সেগুলোকে ওইভাবে আসছে। এবং আমি যেটা বলেছি আর কি, যে চারপাশে মানে ক্রমশ জীবনযাপনটা ক্রমশ আমাদের কাছ থেকে বড় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং মানে ভায়োলেন্স ইত্যাদি সবকিছু বেড়ে যাচ্ছে, এবং আমরা যেন সবাই, সব মানুষই খুব একটা বিপন্ন বোধ করছে। এই র্যান্ডম থটসের মধ্যে, অবিরত চিন্তার মধ্যে বারবার ঘুরে ঘুরে এই বিষয়গুলোই আসছে, আমার কাজের মধ্যেও এসছে। নেক্সট। এখানেও আছে এই একই জায়গা, এই কবিতাটা কোথায়,
এখানে ওই রকম ভাবেই এসছে আর কি, অনেকগুলো মানে ইমেজ আছে, আইকন আছে, নানা রকম ভাবে সেগুলোকে রিপিট হচ্ছে, লাইনে আসছে, লিনোকার্ট ইত্যাদি ইত্যাদি সবকিছুকেই এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছি। নেক্সট, র্যান্ডম থটসের আমার মনে হচ্ছে আমার বোধহয় এটা প্রেজেন্টেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই তুমি দেখতে পাচ্ছ তো র্যান্ডম থটস 4? হ্যাঁ, র্যান্ডম থটস 4, চারটেই কাজ ছিল, কাজে আমার মনে হচ্ছে আমি চারটে লাস্টেরটাতেই চলে এসেছি। না, আরেকটা আছে এই চারটে, তোমার এইটা বোধহয় সাজানো একসঙ্গে। হ্যাঁ, এইটা হচ্ছে চারটে মিলে কাজটা এইভাবে ছিল। হ্যাঁ, এখানেও যেহেতু প্রিন্ট, একটা হয় যে অনেকগুলো প্রিন্টই আমার কাছে ধরুন কিছু প্রুফ প্রিন্ট যেগুলো পুরনো রয়েছে, তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা লাগে আমার সেটা হচ্ছে যে এই প্রিন্টগুলোকে, এই মানে পেপার কনস্ট্রাকশন করতে এসে আমার যেটা লেগেছে, এই প্রিন্টগুলোকে আমি একভাবে কম্পোজ করা ছিল যখন আমি ওটাকে ছবিটা তৈরি করেছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন এক একটা আলাদা আলাদা অংশ এসে আমি ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্নভাবে ভিন্ন প্রেক্ষিতে যখন ওটাকে রাখছি, সঙ্গে সঙ্গে দেখছি তার টেক্সটটা সম্পূর্ণ বদলে যাচ্ছে, এবং সেই জিনিসটা আমাকে খুব মানে আমার ভীষণ মজা লাগে করতে, এবং সেই জিনিসটা আমাকে খুব মানে অনেকটা উৎসাহ জাগায় আর কি এই কাজগুলো করার জন্য। আপাতত আমার কাজের বোধহয় এটাই মনে হয় লাস্ট স্লাইড, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার আলোচনার মধ্যে যাব। ইন্দ্রপ্রমিত আলোচনা মনিটর করবে। আমাদের হাতে আধ ঘন্টা বা তার একটু বেশি সময় আছে। আপনারা এবার প্রশ্ন থাকলে ইন্দ্রপ্রমিত সেটাকে মনিটর করবে, আলোচনা হোক। পরাগ, ধন্যবাদ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য, তাতে করে আলোচনার সময়টা থাকে। আমার মনে হয় পেপার কনস্ট্রাকশনের নানাবিধ কাজ একটু একটু করে দেখা গেল, একটু নিদর্শন স্বরূপ। অবভিয়াসলি এগুলো হচ্ছে ওই হিমবাহের মতো, একটু ডুয়ো পাহাড়ের মতো, তলায় অনেকটা আছে, উপরে একটুখানি দেখা যায়, একের চতুর্থাংশ। তো তাতে করে একটা আন্দাজ পাওয়া গেল, এবং সেই আন্দাজটা খুব ইন্টারেস্টিং। তার কারণ যে এর মধ্যে একটা ভীষণ পেন্ডুলামের মতো সুইং রয়েছে বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা কাজের মুড যদি বলি একটা থেকে আরেকটা আলাদা। যেমন প্রথম কাজটা একটু হালকা চালের কাজ, ইনস্টলিং শাহিদ মিনার, কারণ ওই পুরো ব্যাপারটা কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে একটা অন্তর্মিল এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে করা, তার কতগুলো বিশেষতা রয়েছে, কিন্তু সেখানে একটু চালটা হালকা, অর্থাৎ তাতে মজা রয়েছে, কিন্তু সেই মজায় নেসেসারিলি ব্যঙ্গ নেই। কিন্তু তার পরের কাজটাই সেখানে একটা অভিঘাত রয়েছে, সে কাজটা আরো অনেক গাঢ় একটা মুডের, একটা ডার্ক মুড যাকে বলা যেতে পারে, যেখানে অনেকগুলো রেফারেন্স রয়েছে। তার একটা রেফারেন্স তো তুই বললি, 9/11 এর রেফারেন্স রয়েছে, যদিও সেটা তুই সেটাকে কেন্দ্রে রাখতে চাস না, কিন্তু সেটা কোথাও একটা তো থাকছেই। কাজেই ওই ছবিটার মুড এবং ওই ছবিটার মুড কিন্তু আলাদা, যদিও ফর্ম কতগুলো জিনিস একই রকম আছে, অর্থাৎ ওই একটা ফরম্যাটের ভেতরে নানা রকম জিনিস তুই করার চেষ্টা করছিস। আবার ওই স্মাইল ফর বেটার টুমরো যে ছবিটার নাম, আবার স্ট্যাচু অফ স্পিরিচুয়ালিটিতে একটা তীব্র ব্যঙ্গ রয়েছে। সেই ব্যঙ্গটা অনেকটাই একটা রাজনৈতিক, একটা তার তীক্ষ্ণ অভিমুখ রয়েছে সেই ব্যঙ্গটার, এবং সেটা খুব জাস্টিফাইবল একটা ব্যঙ্গ, কারণ আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি। তো মানে আন্তর্জাতিকভাবে এটাকে পরিবেশের দিক থেকে বললে আমরা বলি অ্যানথ্রোপোসিন, যে মানুষ পরিবেশের উপর এমন সাংঘাতিক একটা তার ইম্প্যাক্ট যা গত মানব সভ্যতায় কখনো দেখা যায়নি। আবার পলিটিক্যালি একটা মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে ক্যাপিটালোসিনও বলা যায়, যে এই সময় ক্যাপিটাল এবং কর্পোরেট পাওয়ার গভর্নমেন্টের থেকেও বেশি।
এরম একটা অদ্ভুত সময়। আবার অন্যদিকে আমরা নানা রকম গণ আন্দোলন, বিক্ষোভ দানা বাঁধছে সেও দেখতে পাচ্ছি। আর একদিকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ক্রমশ একটা অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকছে। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে আমরা যারা মনে করি যে একটু ভাবি, তাদের একটা অদ্ভুত অবস্থা, তার মধ্যে বিভ্রান্তি রয়েছে, বিপন্নতা রয়েছে। হ্যাঁ, বিপন্নতা তো রয়েছে, একটা সাংঘাতিক বিপন্নতার বোধ রয়েছে যে আমরা এর সামনে ক্ষমতাহীন, আমাদের কিছু করার নেই, আমাদের বলার আছে কিছু, আমরা ভাবছি, আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই আমাদের কাছে খুব পরিষ্কার, কিন্তু সেটা যেন বলা যাচ্ছে না, কেউ যেন কণ্ঠরোধ করছে। ইনফ্যাক্ট তুইও খুব সাবধানে এড়িয়ে গেলি ওই পাইপের প্রসঙ্গে, যে কার রেফারেন্স রয়েছে, কারণ ওইগুলো তির্যক করে বলাই এখন মনে হচ্ছে না হলে কালকে জেল হয়ে যেতে পারে। মানে এরকম একটা অবস্থা তো আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি। এমার্জেন্সির সময় খুব অল্প সময়ের জন্য হয়েছিল, কিন্তু এখন তার একটা ক্রাইসিস পর্বের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। ক্যাপিটালে যেটা হলো, ট্রাম্প সমর্থকরা যেটা করলেন, সেটা আমেরিকাবাসীর অধিকাংশ লোক কখনো স্বপ্নেও ভাবেনি যে এরকম হতে পারে। তো এই একটা অদ্ভুত বিপন্ন সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা এই কাজগুলোর পরিপ্রেক্ষিতটা খুব পরিষ্কার, এবং এর মধ্যে নানা রকম জিনিস ছুঁয়ে যাচ্ছে তোকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে, তার প্রমাণ বারে বারেই দেখা যাচ্ছে। ইন্দ্র, আমি 3 জনের হাত দেখেছিলাম একটু আগে, দেবরাজ, অভিরূপ এবং মীনাক্ষী। হ্যাঁ, তাদের প্রসঙ্গে এখন চলে গেছে। হাতগুলো চলে গেছে। ওরা কি প্রশ্ন লিখেছেন না ওরা বলতে চান? হ্যাঁ, আমার মনে হয় বলতে চান। মীনাক্ষী কে আগে, আমি জানি না কে আগে হাত তুলেছিল। মীনাক্ষী, তুমি কি প্রশ্ন করতে চাও? হ্যাঁ, মানে কথা বলার পরে আমি ভাবলাম কথা চলছে, সেই জন্য। না, বলো তুমি তাহলে তোমার প্রশ্ন। ইন্দ্রদা কি শেষ করে নেবেন নাকি? হ্যাঁ, না, এই চলবে, আমিও কিছু গুঁজে দিতে পারি। বলো মীনাক্ষী, বলো। না, আমার একটা অন্যরকম প্রশ্ন, যে পড়াটা যে পেপার কনস্ট্রাকশনের কথা বলছেন, এটা অ্যাকচুয়ালি কি ধরনের পেপার কনস্ট্রাকশন, বা ওটা কতটা সাবজেক্টের সঙ্গে কিভাবে রিলেটিভ বলে মনে হলো? মানে এগুলো কি সারফেসের সাথে কোনোটাই পেস্টেড নয়? এই যে ওপরে যে যা যা লেয়ার্স আসছে, কিছু জায়গায় লাস্টের কিছু সিরিজে দেখলাম যে কিছু লিনো শীট বা এই ধরনের কিছু কোথায়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, পেপার কনস্ট্রাকশনটা ওর পছন্দের শব্দ। এখন তুমি যদি এটাকে অ্যাসেম্বলাজ বলতে চাও, অ্যাসেম্বলাজ বলতেই পারো। কাজেই আমার মনে হয় এই সংজ্ঞা নিয়ে বেশি মাথা না ঘামানি ভালো। কেন বলছে পেপার কনস্ট্রাকশন সেটা যুক্তি ও নিজেই দিতে পারবে, তবে এই প্রসঙ্গে এটা আমার মত, জানিয়ে রাখলাম। আচ্ছা, না না, আমি জাস্ট এমনি একটা প্রশ্ন করলাম যে পেপার যদি অ্যাজ এ ম্যাটেরিয়াল ইউজ হতো পিওরলি, তাহলে সেক্ষেত্রে এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারতো বলে আমার মনে হয়। এটা পেপার অ্যাজ এ সারফেস। পরাগকে বলতে দাও, পরাগকে বলতে দাও। মানে আমার যেটা, যার জন্য প্রশ্নটা তৈরি হলো, যে আমার মনে হয়েছে কাজ দেখতে দেখতে যে মানে কিছু কিছু কাজ হয়তো ইনিশিয়েটেড হয়েছে এই কাজ করার পদ্ধতিটা দিয়ে, মানে এই মানে ওয়ে অফ মেকিং টা হয়তো উনি এনজয় করছেন, এবং তার সঙ্গে খুব মানে অনেক রকম স্টার্ট হয়তো কিরম ভাবে একটা কাজকে আমি ইনিশিয়েট করছি, আমার মনে হয় সেটা মেটেরিয়াল থেকে কি ইনিশিয়েটেড হচ্ছে। মানে পরাগ, প্রশ্নটা কি বুঝেছো? হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝেছি। আমার যেটা মনে হচ্ছে যে মানে কি যেটা ঘটছে নাকি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি ওই আমাকে যেটা সবচেয়ে বেশি টানে সেটা হচ্ছে যে এই যেটা বলছি যে একটা ডিফারেন্ট একটা লেয়ার তৈরি হয় একটা সারফেসের উপর, সেটা কিছুটা অংশ পেস্টেড, আবার কিছুটা অংশ অনেকটা রেজ করে থাকে মেন সারফেসের ভেতর থেকে। এবং আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে ওটার ভেতরে একটা ফিজিক্যাল স্পেস তৈরি হয়। একটা প্রথম কথা বলছি যে আমি যতই ফটোগ্রাফ দেখি, বা মানে এটাকে যেই আমার যে ফটোগ্রাফার যে ছবি তুলেছে, সে যেমন মানে প্রচুর লাইট টাইট দিয়ে চেষ্টা করেছে যতটা পারা যায় রিলিফ ব্যাপারটাকে আনতে,
কিন্তু তবুও বলছি এটার মধ্যে একটা মানে আমরা যখন অন স্ক্রিন দেখি বা ইভেন ওটা প্রিন্ট অবস্থাতেও যখন দেখি তখনও অতটা ঠিক বোঝা যায় না যতটা আমি সামনে, এটা অধিকাংশ ছবির ক্ষেত্রেই হয় হয়তো, যখন আমি এটা সামনাসামনি দেখছি তখন হয়তো অনেক বেশি ওই স্পেসটাকে ফিল করা যায়, আমার নিজের মত আর কি। এবং এখানে হচ্ছে যে এই ভেতরে যে স্পেসটা তৈরি হচ্ছে সেটা একটা মানে তার ফিজিক্যাল অস্তিত্ব আছে, কিন্তু তার একই সঙ্গে সেই স্পেসটার আবার মানে কি বলে সেই স্পেসটা একই সঙ্গে একটা অলিক স্পেস আর কি। সেটার কিছুটা অংশ পেইন্টেড, আবার কিছুটা যে জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা আহ, মানে সেই জায়গাটা আসলে নেই, কিন্তু তার একটা আবার ফিজিক্যাল অস্তিত্ব আছে। আমি একটা ছোট্ট আমার একটা নিজের একটা অনুভূতির কথা বলি, আমি যখন একটুখানি সময় পেয়েছি। সেটা হচ্ছে যে আমি দ্বিতীয় বা তৃতীয় কোনো একটা কাজ করার সময় আমি টেবিলের উপর রাখা ছিল এবং সেখানে আমি ওই এই জিনিসগুলোকে লাগাচ্ছি, ইয়ে করছি যেরকম ভাবে করি। আহ, সেখানে একটা পোকা এসে বসে এবং কিছুক্ষণ পরে তখন যা হয় সাধারণত কাজ করার সময় একটা ছোট্ট পোকা এসে বসেছে, তাকে আমি হুশ করে তাড়াতে যাচ্ছি। ও করছে কি, এই যে আমি নানা রকম এই মানে একটা গর্ত রয়েছে, একটা একটু রেইজড অংশ আছে, একটা ওয়ালের মতো পার্ট আছে, ও সেটার মধ্যে একবার ঢুকে পড়ছে, আমি ফু দিচ্ছি, ও আবার বেরিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। আমার তখন একটা মানে আমার একটা অদ্ভুত একটা অনুভূতি হলো যে এই স্পেসটা ওর কাছে খুব রিয়েল, ও চাইলেই জায়গাটার মধ্যে ও থেকে যেতে পারে, ও একটা প্রাণী যে ওই জায়গাটার মধ্যে থেকে যেতে পারে। কিন্তু বেসিক্যালি ওটা আমরা যখন দেখছি তখন একটা জাস্ট আমরা এই আহ, কি বলে আমরা একটা ওটাকে জাস্ট একটা ছবি হিসেবে দেখছি, আমরা একটা আনরিয়েল একটা জগৎ ইনফ্যাক্ট আমি তৈরি করছি। হুম, এইভাবে আমি দেখছি আর কি। আচ্ছা দেবরাজ, মেকিং প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেবরাজ বাবু আসুন। হ্যাঁ, না আমার প্রশ্নটা মোটামুটি ওই মীনাক্ষী যেটা জিজ্ঞেস করছিল প্রায় তার কাছাকাছি। মানে আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধরো তোমার কাজটার মধ্যে আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে ইমেজটা মোটামুটি ফ্ল্যাট ভাবেই পেস্ট করা সারফেসে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইমেজটা হয় উঠে আছে বা যে পেপারটা তুমি লাগিয়েছো সেটা হয়তো একটু টিল্ট করে আছে বা একটু এবারে আমি জানতে চাইছিলাম যে তুমি যখন কাজটা করছো তখন মানে তোমার ইমেজের সাথে ওই জিনিসটা কিভাবে কানেক্ট করে, মানে তোমার ল্যাঙ্গুয়েজের সাথে ওটা কিভাবে কানেক্ট করে, তুমি যে ভিজুয়ালটা করছো সেই ভিজুয়ালটাকে তুমি ফ্ল্যাট রাখবে না কিভাবে রাখবে সেই ডিসিশনটা তুমি কিভাবে নাও আর কি। আমি এটাকে এইভাবে দেখছি যে দেখো এখানে অনেকগুলো জায়গা, ধরো আমি একটা কথার কথা বলবো, একটা জায়গা ফার্স্ট উদাহরণ দিচ্ছি তোমাকে। যখন আমি ওই কি বলে এই রামকৃষ্ণের মূর্তিটা রাখছি, স্ট্যাচু অফ স্পিরিচুয়ালিটি, সেখানে মূর্তিটা যেটা আছে, পেছনে যে ব্যাকড্রপটা আছে, সেটা টোটালটাই মানে একদম ডিজিটালি তৈরি করা আর কি। সেটা ফটোগ্রাফ নিয়ে তার উপরে ফটোশপ দিয়ে ওই মূর্তিটা বসিয়ে, এইখানে কোনোটা ইয়ে নেই। তার আগে অর্থাৎ এরা একটা ব্যাকড্রপ হিসেবে ইউজ করছে, আমি যে ডিসিশনটা নেই সেটা হচ্ছে কোন জায়গাটা ব্যাকড্রপে থাকবে। ব্যাকগ্রাউন্ড থেকে এটা অনেকটা ইটস লাইক অ্যান স্টেজ। হ্যাঁ, মানে টু সাম এক্সটেন্ট আমার কাছে একটা স্টেজের মতো। একটা স্টেজে কি হয় যে কিছু অংশ তোমার একটা স্টেজে যখন পেছনে একটা সিন থাকে আর তার পিছনে কিছু কুশীলব কাজ করে বেড়ায়, এইটা অনেকটা সেরকম ভাবে আমি দেখেছি। মানে ওই কাজটাকে একটা মানে বড় উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে সেখানে একটা ব্যাকড্রপ হিসেবে দেখছি, তার সামনে এই ক্যারেক্টার গুলো ঘুরে বেড়াচ্ছে, এরা নানান রকম, তার মধ্যে আমি নিজেও আছি। বুঝতে আচ্ছা পেরেছো? আমি আশা করি বলতে পেরেছি। আচ্ছা অভিরূপ, অভিরূপ তোমার কিছু বলার ছিল? হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করতে যাই, আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, আপনার একটা দুটো কাজ দেখলাম, যেটা বীজ নিয়ে, গাছের বীজ নিয়ে, এই ধরনের কাজটা, বীজ নিয়ে কাজ করার যে মেথডটা, যে প্রসেসটা, সেইটা সম্পর্কে আমি একটু জানতে চাই, আপনার কাজের মেথডটা সম্পর্কে। এটাতে দেখো ইটস বেসিক্যালি পেপার মেকিং। এটাতে ওই মানে পেপারটাকে তৈরি করা হয়েছে। এটা দেখছো যে আমি ওই একটা রেজড সারফেস, কিছুটা অংশ পেছনে রয়েছে, কিছুটা বেরিয়ে রয়েছে, একটা রিলিফ দিয়ে এই জিনিসটাকে দিয়ে মূলত কাজ করছি। বা আমার এই বডি অফ ওয়ার্কে সেটাই আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার। এখন এই পেপারগুলো যখন তৈরি হয়, এই পেপারগুলো নিজেরাই এমনভাবে তৈরি করা হয়েছিল যে এদের নিজেদের মধ্যেই একটা উঁচু নিচু ব্যাপার, প্রত্যেকটা পেপারই দেখবে একটু ভাঁজ করা, বা এটা এটা হয়তো অনেকটা বড়
একটা মানে অনেকগুলো কাজ নিয়ে এটা ফাইনালি হবে, মানে ইনফ্যাক্ট এই কাজটা অনেক সময় মাঝে মাঝে করি, কারণ অনেক পেপার আমাকে অনুপম বানিয়ে দিয়েছিল। এই প্রত্যেকটা পেপারে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে ও একটা করে বীজ বা একটা করে ওই কুলের বিচি জাতীয় কোনো একটা বিচি ও সেটার মধ্যে দিয়ে দিয়ে প্রত্যেকটা পেপার বানিয়েছিল। কারণ ওইটাই হচ্ছে এখানে মূল নায়ক হচ্ছে ওই বীজটা, সেই বীজটাকে ঘিরেই প্রত্যেকটা কাহিনী তৈরি হচ্ছে। সুতরাং এখানে একটা ওই বীজটার একটা ফিজিক্যাল একটা প্রেজেন্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই পেপারগুলো যেগুলো রয়েছে, যে পেপারগুলো যে বিভিন্ন রকম কার্পেজ, আমি হয়তো এমন হতে পারে যে কোনো কাজে আমি হয়তো সামনে কোনো অবজেক্ট আমি রাখতেও পারি, সেইটা এখনো অতটা আমি ডিসিশন নেই, কারণ একটা আমি একটা লম্বা একটা ইয়ে করে কাজ করছি, এটা কয়েকটা করার পর আমি কাজটা বন্ধ রেখেছিলাম, আবার হয়তো আমি কাজটা শুরু করব। কারণ এটাও অনেকটা একটা ওই মানে কোনো একটি সিনেমার থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে কাজ শুরু করেছিলাম এবং মনে হয়েছিল আমার। একটা কথা মানে যারাই দেখছেন এখানে একটা যে মনে রাখবেন যে আমি এই কাজটা প্রায় 19 বছর ধরে করছি। এই 19 বছরে যেমন ইন্দ্রদা বললো, আমি পাশাপাশি অনেক রকমের কাজ করছি। এটা আমি বিভিন্ন ফেজের কাজ দেখিয়েছি, বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে ওই যেটা এক্সপিরিয়েন্সে বলছি, আমি মানুষটা হয়তো অনেক পরিবর্তন হচ্ছে, অনেক রকম ঘটনা আশপাশে ঘটে যাচ্ছে, সেই সবের মাঝখান থেকে এক একটা জায়গাকে আমার মনে হচ্ছে যে দিস আর ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাগুলোকে হয়তো কোথাও এখানে একটা ইস্যু থাকছে। এই আমার অন্য কাজের সঙ্গে একটা বড় তফাৎ হচ্ছে যে এখানে একটা ইস্যু তৈরি হচ্ছে, কোথাও একটা বিশেষ বিষয়ের ওপর কেন্দ্র করে কাজ হচ্ছে, কারণ এই কাজটা তৈরি হচ্ছে অনেক দিন ধরে। এইটাকে একটু বুঝলে ভালো হয়। এটা এরকম নয় যে আমি একটা ড্রয়িং, ইউজুয়ালি আমাকে যারা কাজ করতে দেখেছেন বা এতে জানবেন যে অনেক সময় এরকম আবার অনেক ইয়ে আছে যেখানে আমি অ্যানিমেল নিয়ে কাজ করেছি বা করেছি, সে ডাইরেক্ট লিথো করতাম, ডাইরেক্ট স্টোনের ওপর আমি ডাইরেক্ট কাজ করতাম ব্রাশ দিয়ে বা ইয়ে দিয়ে যেভাবে কাজ করে। এইখানে কিন্তু কাজটা ওরকম এক ধাক্কায় একবারে বসে কোনো কাজ হচ্ছে না। এইখানে কাজটা কিন্তু আমাকে অনেকদিন ধরে, এই যে কালেকশনটা করছি আমি, একটা চিন্তা করছি এবং তার যে কালেকশনটা করছি, এই পুরো জিনিসটা প্রসেসটার মধ্যে কিন্তু অনেকটা সময় যাচ্ছে। তারপরে গিয়ে আমি ফিজিক্যালি ওই মাউন্টবোর্ড কাটছি, ইয়ে করছি, উঁচু নিচু করছি, সেই কাজগুলো যেটা বিরাট সময় তা নয়, সেখানে আমার কিন্তু এখানে একটা বড় সময় থাকছে একটা পুরো জিনিসটাকে একটা ম্যাপিং করতে, এবং সেই জিনিসটার পিছনেই অ্যাকচুয়ালি চিন্তা ভাবনাটা বেশি কাজ করছে। আচ্ছা, এবার আমি লাইনে ছিলাম, সুতরাং আমি আমার দুটো প্রশ্ন হ্যাঁ, আছে। বলো। তারপরে আমি দেখছি সুস্মিতা বড়ুয়া হাত তুলেছেন, এবং তারপরে অনুসুয়া হাত তুলেছিল, ফিজিক্যালি হাত তুলেছে, এখানে না, অনুসুয়া আছে তারপরে লাইনে। আচ্ছা, আমার প্রশ্ন ও একটা কমেন্ট আর দুটো প্রশ্ন। কমেন্টটা হচ্ছে একটু আগে যে মীনাক্ষী যে প্রশ্নটা তুলেছিল এবং ইন্দ্র যে সংজ্ঞার কথা বললো, আমি কিন্তু এখানে ইন্দ্রর সঙ্গে একটু ডিসএগ্রি করি। এই কারণে আমার মনে হয় আমি বুঝিয়ে বললে ইন্দ্র সেটা ডেফিনেটলি মানবে। সেটা হচ্ছে সংজ্ঞা নয়, সংজ্ঞা মানে এই মডার্ন কন্টেম্পোরারি আর্টে যেটা হয়েছে, মেটেরিয়াল প্রসেস মেথড নিয়ে এমন একটা ফেটিশাইজ করা হয়েছে, দীর্ঘদিন স্কিল মেথড মেটেরিয়াল প্রসেসের আলোচনা, পার্টিকুলারলি পশ্চিমবাংলার আর্ট সার্কেলে তো এটা বড় একটা ব্যাপার ছিল। সেখান থেকে সারা পৃথিবীতে যে কনসেপচুয়াল জায়গায় শিফট করে যাওয়া, এটা তো হয়েছে, কিন্তু ওই সংজ্ঞার জায়গা থেকে নয়। আমি ওই জায়গা থেকে বলছি না যে তোমার পেপার কনস্ট্রাকশনকে ডিফাইন করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা বোধহয় জরুরি যে এই যে মডার্ন আর্টের এতে যে মেথড মেটেরিয়াল যে গত 100 বছর যদি ধরা যায় যে এসেছে, বিভিন্ন রকমের মিডিয়াম তৈরি হয়েছে, এগুলো প্রত্যেকটা লজিক ছিল, লজিক আছে। পিকাসোর কোলাজ একটা পার্টিকুলার কিউবিস্ট লজিককে ফলো করে অ্যানালিটিক কিউবিজম থেকে সিনথেটিক কিউবিজমে আসার ওটা ট্রানজিশন ব্রিজ। পাপিয়ার কোলে আর কোলাজের মধ্যে তফাৎ আছে, যেটা জর্জ ব্রাক প্র্যাকটিস করতেন। পাপিয়ার কোলে তার সঙ্গে পিকাসোর কোলাজের তফাৎ আছে, আমি এগুলোর মধ্যে এখনো যাচ্ছি না। কনস্ট্রাকশন এবং অ্যাসেম্বলেজের তফাৎ আছে। তফাৎটা কিন্তু ওই শুধু একটা ওই পেডান্টিক ব্যাপার নয়, তফাৎটার মধ্যে একটা লজিক ছিল। পিকাসোর গিটার কার্ডবোর্ড দিয়ে, সেটা কনস্ট্রাকশন, ওটা অ্যাসেম্বলেজ না। কিন্তু অ্যাসেম্বলেজ শুরু করেছে মূলত সুরিয়ালিস্টরা। অ্যাসেম্বলেজ যখন অবজেক্ট দিয়ে আমি অবজেক্ট সাজিয়ে করছি, আর কনস্ট্রাকশন হচ্ছে যখন মেটেরিয়াল দিয়ে করছি, এগুলো সূক্ষ্ম। তার মধ্যে আবার আসছে রেডিমেড দুসঙ্গে। তা এই জায়গা থেকে আমার মনে হয় এই
মেথড মেটেরিয়ালের আলোচনাটাকে যে কেন আমি একে পেপার কনস্ট্রাকশন বলবো, সেটাকে যদি কনসেপচুয়ালের সঙ্গে জোড়া যায়, যেটা এই দেবরাজ এবং মীনাক্ষীর প্রশ্নে এলো, তাহলে বোধহয় একটা ফ্রুটফুল মানে ভাবনা চিন্তা হয়। এখানে ওই ইন্দ্র যেটা বলতে চাইছে আমি মানছি যে সংজ্ঞার জন্য সংজ্ঞা না, কিন্তু কনসেপচুয়ালের সঙ্গে একটা লিঙ্ক যায় থেকে কনসেপচুয়াল জোনের সঙ্গে, তাহলে কিন্তু পেপার কনস্ট্রাকশন নিয়ে একটা ভালো আলোচনা হতে পারে। এটা আমার কমেন্ট। আর প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আছে, একটা সিম্পল, সেটা হচ্ছে তুমি যে এই যে কাজগুলোকে আলাদা আলাদা দেখি তারপরে দেখাচ্ছ একটা এইভাবে ডিসপ্লে করা হয়েছে, এটাকে কি তুমি এই প্রত্যেকটা, তুমি তো বোধহয় 3টে দেখালে, এটাকে কি তুমি একটা সিরিজ হিসেবে দেখছো, নাকি ওই কাজ ওইভাবে ডিসপ্লে করে পুরোটা? আমি দেখছি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ফ্রেম করা, সেখানে ওই পুরোটা একটা কাজ, মানে আমি অ্যাজ আ ভিউয়ার পুরোটা একটা কাজ। পুরোটা একটা কাজ। আচ্ছা, তাহলে তুমি যে আলাদা আলাদা ফ্রেম করেছো সেই জন্য আমার মনে হলো যে ওটা সিরিজ না একটা কাজ। সিরিজ হলে ওভাবে ডিসপ্লে করার কথা। সিরিজ নয়। আচ্ছা, এটা জেনে নিলাম। আর আমার যে প্রশ্নটা ছিল, আরেকটা প্রশ্ন একটু ইমেজারি ধর্মিক, আমি আর ওই স্ক্রিন শেয়ারে যাচ্ছি না, সেটা হচ্ছে এই যে ইন্দ্র খুব ভালোভাবে বলছিল যে তোমার প্রথমের যে শহীদ মিনারের এই যে কাজটা, সেখানে আর তারপরে কার যে রিয়েলি অন্যান্য পলিটিক্যাল জায়গা থেকে যে কাজ করেছো, ইমেজের অফকোর্স এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে সুরিয়ালিস্ট ইমেজারি আমি পাচ্ছি। আমার ডাকিরিকো বা ডালি এইসব ধরনের কাজ মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমার একটা জিনিস একটু অদ্ভুত লাগলো, যে তোমার যেটা ইন্দ্র খুব ওটা পয়েন্ট আউট করলে, যে ওই মুম্বাইয়ের সি বিচের কাজটা বলবো এখানে, কিন্তু ওই রকম ডার্ক কোনো টোন নেই, মানে টোন মানে আমি কনসেপচুয়ালি বলছি মেসেজের দিক থেকে, কিন্তু পরবর্তী এতে আছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ডাকিরিকো বা মাগরিতের মতো একটা ডার্ক একটা মানে ইমেজারি, পেছনে একটা আকাশ, একটা ডার্ক, এবং এই যে কন্ট্রাস্টটা, সেখানে কিন্তু একটা সিনিস্টার ওভারটোন আমি যদি রিড করি, সেটা আমার ভুল হবে কি না, যেখান থেকে কিন্তু পরবর্তীকালে তুমি যখন ওই এখন 2020 বা এই র্যান্ডম থটস বা 9/11 রেফারেন্স যেটা বললে, সেখানে কিন্তু আমি ওটা পাচ্ছি এবং তুমি স্বীকার করছো। কিন্তু তুমি কিন্তু প্লেফুলনেস যেটা ইন্দ্র বললো, সেটা কিন্তু খুব ভালো মতো রয়েছে, কিন্তু ইমেজারিটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে মানে অ্যান্টিথিসিস না হলেও একটু অন্যদিকে যাচ্ছে, যে মুড, ওভারঅল মুডটা। এইটা আমার মানে প্রশ্ন বলতে এইটাই আর কি। আর তুমি তো ওটার তো ওই কাজ পুরোটা না সিরিজও তো বলেই দিলে। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস সুনন্দদা যেটা বলার, আমার মনে হয় এটা আগেও একবার ইন্দ্রদা বলেছে, যে আমার মানে চিরকালই কাজের মধ্যে একটাই মানে আমার একটা ভীষণ পছন্দের বা ভালোবাসার জায়গা হচ্ছে এই কমিক স্ট্রিপ বা গ্রাফিক নভেল। এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো করেছি, এই যে কাজগুলো যে সাজানো হয়েছে, এটা কিন্তু একদম মানে আমি প্রথমে ওই যে কোন ফ্রেমের পর কোন ফ্রেমটা আসবে এবং ঠিক কিভাবে সাজানো হবে, এটা এরকম নয় যে মানে এখন আমার হ্যাং করতে সুবিধা হচ্ছে বলে আমি করে দিলাম। ওটাকে কিন্তু আমি টোটালটা মানে অর্থাৎ টোটালটা নিয়ে আমি একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করি বা করছি। সেটা কতটা যাচ্ছে আমি সেটা জানি না, সেটার একটা মানে সেটা কতটা লোকে রিড করতে পারছেন সেটা আমি জানি না। আমার ছবিতে যেটা আমি চাই, মানে আমার ছবি কেউ ভালো বলুক খারাপ বলুক, দ্যাটস আমার কাছে ওটা খুব ইরেলিভেন্ট। আমি চাই যে আমার ছবির সামনে কিছুক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকুক, মানে একটু ছবিটা রিড করার চেষ্টা করুক, তারপরে সে ডিসিশন নিক, সেটা মানে সেটা তো তার ব্যাপার, কিন্তু একটুখানি মানুষ দাঁড়াক। মানে আমি বোঝাতে চাইছি কি মানে আমি কি বলতে মাল্টিপল চাইছি। রেফারেন্স থাকলে সেটা খানিকটা হবে। রয়েছে তোমার ইমেজারি নিয়ে প্রথম কাজটায়, যে ইমেজারির যে একটা আমি যদি একটা সিনিস্টার কিছু রিড করি ওখানে, তাহলে কি আমি ভুল দিকে যাচ্ছি? মানে আমার ওখানে যে রেফারেন্স গুলো আমার মাথায় আসছে, সোশ্যালিস্ট রেফারেন্স গুলো, সেখানে কিন্তু একটা সিনিস্টার অ্যাম্বিগুইটির একটা জায়গা ছিল। তোমার ওই প্লেফুলনেসটা আছে ইমেজারির মধ্যে, কিন্তু ওই ডার্ক ব্যাকগ্রাউন্ড আর কন্ট্রাস্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের,
সেখানে আমি ওইটা পাচ্ছি, সেটা আমার রিডিং হতেই পারে আর কি। সেটা আমার মনে হয় এটা একটু দর্শকের উপর ছেড়ে দেওয়াই আমার ভালো। আমি না ঠিক আছে, আমার আমি নিজের আমার মনে হয়। অবজারভেশনটা বললাম। হ্যাঁ, না থ্যাংক ইউ, আমার সেটা খুব ভালো লাগে। এবার বোধহয় সুস্মিতাকে একটু বলতে হ্যাঁ, দেওয়া যাক। সুস্মিতা বড়ুয়া, তারপর অনুপম। প্রথমত স্যারকে আমি প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে। আমি স্যারের স্টুডেন্ট ছিলাম, জাস্ট 1 মাস আগে আমি বাংলাদেশ ব্যাক করলাম। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার যে 6টা ইমেজ নিয়ে একটা কাজ করেছেন শহীদ মিনার কেন্দ্রিক, সেখানে যে ডিসকাউন্টের ব্যাপারটা মানে 100% ডিসকাউন্ট প্লাস হচ্ছে পরবর্তীতে না, এটা পড়া শহীদ যাচ্ছিল না। মিনারকে শোনা যাচ্ছে স্যার? পড়া যাচ্ছিল, আমার স্ক্রিনে পড়া যাচ্ছিল না, আমি সেই জন্য বললাম। থ্যাংক ইউ যে আচ্ছা পড়া হ্যাঁ স্যার, যাচ্ছিল আমি সেটা পড়তে জানালে। পেরেছিলাম। হ্যাঁ, তো স্যার ওই শহীদ মিনারের সাথে 100% ডিসকাউন্টের ব্যাপার প্লাস হচ্ছে প্রথমত শহীদ মিনার একদম স্তম্ভ থেকে মানে বেদি থেকে মানে উপরে আছে, তারপর হচ্ছে খণ্ড হচ্ছে, দেন হচ্ছে বসানো হচ্ছে। তো ডিসকাউন্ট প্লাস হচ্ছে বসানো, মাঝখানে যে খণ্ড, আমি এই তোমাকে, তুমি ব্যাপারটা যেটা বলছো আমার মনে হয় আমি বুঝতে পারছি কি বলতে চাইছো। এখানে দেখবে যে ওই যে ফ্রেমটা যেখানে 100% ডিসকাউন্ট ইত্যাদি রয়েছে, সেখানে দেখবে যে আমি বলেছি ওটা একটা এক্সচেঞ্জ অফার এইসব লেখা আছে এখানে। হ্যাঁ, যেখানে আর কি ইয়ের বদলে মানে মানে কলকাতা তো তার শহীদ মিনারটা দিয়ে দিল ইয়েকে, বম্বেকে, তার বদলে সে ওই দেখবে একটা হাত আছে যে ওই ইন্ডিয়া গেটটাকে নিয়ে যাচ্ছে, একটা বাক্সের মধ্যে ওই ইন্ডিয়া গেটের ছবিটা আছে। অর্থাৎ বদলে আর কি এক্সচেঞ্জে ওটা একটা মানে মজা আর কি, জাস্ট একটা ফান করা হয়েছে। যে এটাতে মূলত যেটা হচ্ছে যে এই যে কি বলবো আর কি, মানে সবকিছু নিয়ে তো আমাদের দেশের যে বিজনেস, মানে আমাদের দেশে সারা পৃথিবীতেই সবকিছুই আলটিমেটলি একটা প্রোডাক্ট, আলটিমেটলি সবকিছুই একটা বাণিজ্যিক পণ্য। সেই জিনিসটাকেই হয়তো কিছুটা আর কি কোথাও একটু খোঁচা মারা হয়তো বেকায়দায় করার চেষ্টা হয়েছে, বা টের পাওয়া না গেলেই ভালো আর কি। এবার ছোঁয়া, তারপর অনুপম। অনুপম, হ্যাঁ আমি বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ। সো পরাগ, একটা তোর জাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে র্যান্ডম থটস কাজগুলোতে নানা ধরনের ফিগারেশনস রয়েছে, কিছু ন্যাচারালিস্টিক, কিছু তোর এক্সপ্রেশনিস্টিক। এই বিভিন্নতা ছবির কন্টেন্টের সাথে কিভাবে লিংক করছে? আসলে এই র্যান্ডম থটসে যেটা আছে সেটা হচ্ছে 4টে আলাদা আলাদা কবিতার উপর 4টে আলাদা ফ্রেম হয়েছে, তারপরে সেটাকে আমি চেষ্টা করেছি এক জায়গায় বাঁধবার জন্য। এবং এই প্রত্যেকটা নির্দিষ্ট কবিতা ছিল, একটা নির্দিষ্ট কবিতা, তার বেসিসে একটা ইয়ে। এবং সেটার মধ্যে যে জন্য আমি মানে প্রথমে ঠিক করেছিলাম যে প্রত্যেকটা এক একটা কবিতার ডাবে ডাবে আর কি তার টাইটেল গুলোকে করব, কিন্তু পরে মনে হয়েছে যে এটা বিভিন্ন সময়ে লেখা কাজ, কিন্তু সেটার মূল বিষয়টা আমার কাছে এক, সেটা হচ্ছে ওই বিপন্নতাটা। এবং সেই জন্য ওই র্যান্ডম থটস শব্দটা দিয়েছি, যেখানে ওই ভিন্ন সময় করা 4টে কবিতাকে যেহেতু একসঙ্গে রাখা হয়েছে, তো 4টে বিভিন্ন চিন্তা, তার মূল যোগসূত্র হচ্ছে আমার কাছে এটা। এইভাবে আমি জিনিসটাকে করার চেষ্টা করছি। এক্ষেত্রে যেটা হচ্ছে ইমেজারির ক্ষেত্রে আমার মনে হয় সেটাকে ফলো করতে গিয়ে কিছু মানে জায়গাতে হয়েছে। তুই জানিসই এটা আমার, সরি আপনি জানেন যে এগুলোকে আর কি ইমেজ অনুযায়ী মানে কাজের ইয়ে হিসেবে রাখা হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই আমি ধার নিয়েছি পুরোনো প্রিন্ট থেকে, এবং কিছু ক্ষেত্রে আর কি ডাইরেক্ট, যেখানে আমার মনে হয় ওই ফিমেল ফিগার একটা আছে সোর্ড নিয়ে, সেগুলোর কথা হয়তো বলছিস। আচ্ছা, অনুসুয়া, এরপর অনুসুয়া হাত তুলেছিল অনেকক্ষণ আগে। হ্যাঁ, আমি পরাগদাকে যেটা জানতে চাইছিলাম, পরাগদা এই যে পুরোনো প্রিন্ট গুলো বা লিনো কার্ড গুলো ব্যবহার করে, এইগুলো কি মানে শুধুমাত্র ওইগুলোকে ব্যবহার করার জন্যই করে, না ওইগুলোর অনুষঙ্গে তার সাবজেক্ট গুলো আসে? কারণ যখন পুরোনো জিনিস ব্যবহার করব বলে করা হয়, অনেক সময় তার মানে সাবজেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। এই ব্যাপারটাকে পরাগদা কিভাবে হ্যান্ডেল করে? আমি এখানে দুটো কাজ আছে যেখানে আমি মানে প্রিন্ট গুলো মানে যেই প্লেট গুলো, একটা কাজ আমি এখানে দেখাতে পারিনি কারণ যেহেতু আমার জায়গা কম বলে, সেখানে ওই প্লেটটা তৈরি করেছিলাম
মানে প্লেটটাকে তৈরি করা হয়েছিল কেবলমাত্র ওই পেপার কনস্ট্রাকশনটা করবো বলে। এবং দ্বিতীয় কাজ যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে যেখানে ওই টুইন টাওয়ারের ঘটনাটা রয়েছে, টু স্মাইল ফর এ বেটার টুমরো, সেইটাও কিন্তু কোনো মানে আলটিমেটলি কোনো প্রিন্ট নেওয়া নেই। ওই যে আমি যেই কাগজের উপর প্রিন্ট নিয়েছিলাম ওই প্রিন্টটাই তোলা হয়েছে মেনলি এই পেপার কনস্ট্রাকশনটা করবো বলে। কাজে এখানে কাজটা করা হয়েছে ওই কনস্ট্রাকশনটা তৈরি করার জন্য। হ্যাঁ, মানে সেটা একটা ইয়েতে যে ভবিষ্যতে অনেকে বলেছিল যে পরে কেন প্রিন্ট নিসনি, তো সামহাও আমি ওটাকে আলাদা প্রিন্ট হিসেবে কোনোদিন দেখাইনি। আমার আরেকটা আছে দ্য থিফ অফ বাগদাদ বলে, সেইটাতেও একটা ওই সব ওই সাদ্দাম হোসেনের মুন্ডু টুন্ডু পড়ে আছে ইত্যাদি ইত্যাদি করে নানা রকম ভাবে, আর ওই হ্যারি পটার মার্কিন সোলজারের ড্রেস পরে এইসব নানা রকম ভাবে একটা করা ছিল। তো সেই কাজটাও কিন্তু মেনলি আমার এচিং করা ছিল, এটার কোনো আলাদা কোনো প্রিন্ট আমি কোনোদিন দেখাইনি। আরেকটা কথা অনুসূয়া, আমি যেটা বলেছি আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার দিক থেকে বলতে গেলে, যে একটা ইমেজ যখন আমি কাটলাম সেটা যখন একটা ভিন্ন প্রেক্ষিতে যখন বসাই তখন তার একটা কিরকম যেন মানে সেটা আবার আরেকভাবে কথা বলতে শুরু করে। সেই জিনিসটা আমি খুব এনজয় করি। একটা ইমেজকে যে একই পোর্ট্রেট বা একটা ফিগার বা একটা গাছ, সেটাকে একরকম ভাবে আমার প্লেটের মধ্যে একসময় ছিল, সেটাকে যখন কেটে আমি এটা বোধহয় মন্তাজ করতে গেলে, যারা মন্তাজ করতে ভালোবাসে তারা বোধহয় এটা সবসময় ফেস করে। এবং এই জিনিসটা না আমি কোলাজে বহু সময় ইউজ করেছি বা বহু সময় আমার এটাকে করতে খুব ভালো লাগে। আমি একজনের নাম বলছি, এটা হচ্ছে ক্যারল টেজিক বলে একজন ইলাস্ট্রেটর ছিলেন। ওনার কাজে এই ধরনের আমি মজা পেয়েছি। ওটা বেসিক্যালি ইস্ট ইউরোপিয়ান অনেক ওই ছোটদের গল্পের উনি ইলাস্ট্রেশন করতেন। আমি ওরা 2-3টে বই দেখেছি, তো সেগুলো আমার কাছে খুব, ওনার ওই কাজগুলোকে আবার খুব ইয়ে লাগে, যে একটা কাগজের টুকরো বা একটা ছবির অংশ, সেটাকে কেটে যখন আরেকটা স্পেসের মধ্যে আমি নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে তার একটা ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এমন কিছু একটা বিশাল রকেট সায়েন্স আবিষ্কার নয়, এটা বহু আর্টিস্ট বা আমরা সবাই করি, কিন্তু আমি এই জিনিসটা খুব এনজয় করি। হ্যাঁ, একটা চ্যাটে একটা প্রশ্ন আছে যেটা হয়তো পরাগ এবং ইন্দ্র দুজনেরই কিছু বলার থাকতে পারে। বলছে যে ইন্দ্রাগ্নি ঘোষ বলছেন যে এই ইন্টারডিসিপ্লিনারি প্র্যাকটিস আলাদা করে একাডেমিক কারিকুলামে দেশের মানে ইন্ডিয়ার আর্ট কলেজে নেই কেন? এর উত্তরে আরেকটা নতুন ওয়েবিনার হতে পারে, কিন্তু আমার এই প্রসঙ্গে এটাই বলবার যে না থাকলেও থাকানোতে কোনো অসুবিধে নেই, কারণ আমরা যেভাবে ডিপার্টমেন্ট ভাগ করেছি তাইতে পুরো জিনিসটা তো ধরা যাচ্ছে না। কাজেই আমাদের এই ডিপার্টমেন্টের ভেতরেই এমন এমন অনেক জিনিস হয় এবং করতে দেওয়াই উচিত, আমরা তো করেই থাকি। আমাদের ডিপার্টমেন্টের লোকে ভিডিও করছে, আমাদের ডিপার্টমেন্টের লোকে ইন্টারডিসিপ্লিনারি কাজও করছে, কাজেই এটা নিয়ে কোনো বাধা নেই। হয়তো ডিগ্রিটা পাবে সে পেইন্টিং এ, কিন্তু আলটিমেটলি ইট ইজ এ ডিগ্রি ইন ফাইন আর্টস অর ভিজুয়াল আর্টস। তো সেক্ষেত্রে এই ধরনের এই যে আমরা ঠিক করে ফেলেছি যে প্রিন্ট মেকিং, স্কাল্পচার আর পেইন্টিং এর বাইরে আর কিছু আমরা করব না, এটা পাল্টাতে গেলে যেখানে ধাক্কা লাগার দরকার সে অবধি আমাদের পৌঁছ নেই। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক লেভেলে যে জিনিসটা করতে পারি সেগুলো হচ্ছে এইগুলোকে অ্যালাউ করা, এগুলোকে এনকারেজ করা, সে কাজ কিন্তু হচ্ছে। কাজে হয়তো ফর্মালি নেই, ওই নামে কোনো বিভাগ নেই, কিন্তু এরকমও নয় যে ওরম ভাবে কাজ করলে কেউ আটকে দিচ্ছেন বা বাধাপ্রাপ্ত হচ্ছেন। আপাতত এভাবেই চালাতে হবে, কারণ এখন শিক্ষা সংস্কৃতি যা পরিবেশ এবং অবস্থা, তাতে আমরা যদি মনে করি যে কাল থেকে আমরা ওই রকম 6টা ডিপার্টমেন্ট খুলে ফেলবো, তার নানা রকম প্রাতিষ্ঠানিক অসুবিধে রয়েছে, অ্যাপয়েন্টমেন্টের অসুবিধে রয়েছে, পয়সা কড়ির অসুবিধে রয়েছে, জায়গার স্থানাভাবের অসুবিধে রয়েছে, ভিশনের অসুবিধে রয়েছে, নানা রকম অসুবিধে রয়েছে। এটাই আমার এই সম্পর্কে বক্তব্য। আর একটা কথা বক্তব্য থাকবে এতে, সেই জন্য আমি একটুখানি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা কোট আনকোট যদি ক্যারিকুলামের মধ্যে ঢুকে যায়, একটা সমস্যা এই হবে যে একজন লোক, তাকে প্রথমে আন্ডারস্ট্যান্ড করতে হবে তার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি ডিমান্ড করছে।
এবারে সেটা জানার আগে সে যদি ইন্টারডিসিপ্লিনারি শুরু করে দেয়, ডিসিপ্লিনটা জানার আগে যদি ইন্টারডিসিপ্লিন জেনে যায় তাহলে খুব আরো বিপদ একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি যেরকম কাজ করতে করতে একটা জায়গায় পৌঁছে তুমি ভেতর থেকে বুঝতে পারছো যে তোমাকে ওই ফ্রেমটা ভেঙে বেরোতে হবে, সেই জন্য করছো। এবং এখনো যারা গ্রাফিক্সেই হোক, পেন্টিং এই হোক, স্কাল্পচারেই হোক, যেই ইন্টারডিসিপ্লিনারি করে সে কিন্তু তার একটা ইনার আর্জ থেকে করে, মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা তাকে ওইদিকে লিড করে। এইটা কোট আনকোট ক্যারিকুলাম হয়ে গেলে আমরা যদি মানে সবাইকে বলি যে শোনো আজ থেকে তোমাদের ইন্টারডিসিপ্লিনারি করতে হবে, তাতে ওই হয়তো 10% সাকসেসফুল কাজ হবে, বাকি 90% আবার একটা অন্য গন্ডগোল হয়ে যাবে আর কি। মানে ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা ফেটিশাইজড হয়ে যাবে, একটা আলাদা, একটা আলাদা ব্যাপার হয়ে যাবে। ওটা লুজনেস এবং ফ্লুইডিটি, ওপেন এন্ডেডনেসটা থাকবে না। এক্স্যাক্টলি। আর আমার একটা কথা মনে হয় সুনন্দদা, এই জায়গায় আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমার একটা কথা মনে হয় যে আজকে আমরা এই কথাগুলো বলছি, একজন মানুষের কথা মনে হয় যিনি বোধহয় আজকে থেকে 100 বছর আগে এই জিনিসটা ভেবেছিলেন, যে একটা খুব ওপেন প্ল্যাটফর্ম ছবি আঁকার। লোকটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কলাভবনটা যে তৈরি হয়েছিল, কলাভবনে কিন্তু কোনো রকম স্পেশালাইজেশনের কথা ভাবা হয়নি। শুধু নয়, সেখানে এই ভিজুয়াল আর্ট, পারফর্মিং আর্টস এই জিনিসগুলোর ভাগও করা হয়নি। কলা সঙ্গীত ভবন বলে একটা তৈরি হয়েছিল, সেটা কালে কালে তো কি দাঁড়ালো বা কি হয়ে আলটিমেটলি রবীন্দ্রনাথের কলাভবন আলটিমেটলি গিয়ে একটা ইউজিসির কলেজ, এবং আগামী দিনে যে ঠিক কিসের দিকে যাবে কলাভবন না হল বিশ্বভারতী, সেটা তো আমরা এই মোমেন্টে তো সবটাই আর প্রশ্নের ব্যাপার, এখন বিরাট প্রশ্ন। কিন্তু যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছিলেন, ওনার যে ভাবনার যে জায়গাটা ছিল, সেটা কিন্তু আমার এখনো মনে হয় লোকটা 100 বছর আগে আমাদের চেয়ে আরো 100 বছর এগিয়েছিল। এবং দেবরাজ যেটা বললো সেটা আমি 100%, বা ইন্দ্রদা যেটা বললো 100% বিশ্বাস করি, যে আগে ডিসিপ্লিনটা যদি না বুঝে ইন্টারডিসিপ্লিনারি দিকে যাওয়াটা খুব কঠিন কাজ আর কি। এবং আলটিমেটলি ওটাও একটা ট্যাবুতে পরিণত হবে, যে ওটা তখন আবার হয়তো ওইটাই করবে যে তাহলে স্পেশালাইজেশনের কথা। তো সেটা একটা খুব মানে হ্যাঁ, এটা একটা আলাদা একদিনের ডিবেট হতেই পারে, একটা আলোচনার বিষয়। না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই তো নানা রকম পাঠের প্রশ্ন উঠছে। তো তুই তোর ছবিটার একরকম পাঠ দিলি যে কলকাতা থেকে একটা এক্সিবিশন যাবে বম্বেতে, সেখানে এই একটা পরিপ্রেক্ষিত ছিল ওই কাজটার। তো যে কারণে তুই একভাবে বর্ণনা করলি যে মনুমেন্টটা যেন তুলে নেওয়া যাওয়া হচ্ছে ওদিক থেকে, গেটওয়ে অফ ইন্ডিয়া যদি কিন্তু এর মধ্যে নানা রকম দুষ্টুমি করেও পড়া যায় এই কাজ। কাজেই এর মাল্টিপল পার্ট হতেই পারে, কারণ মনুমেন্ট এমন একটা ফ্যালিক সিম্বল, দেখতেও এরকম, সেটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে টুকরো টুকরো করে, ওখানে বসানো হচ্ছে। ওখান থেকে যে জিনিসটা নিয়ে আসা হচ্ছে, গেটওয়ে অফ ইন্ডিয়া, which is the exact counterpoint of a phallic symbol, because it's a gate, it's an entry point. লোকেদের সবকিছু দেখাতে নিয়ে এই জন্য বলে না। এখন কথা হচ্ছে 2021 সালে ওইরকম একটা কিছু হওয়ার চান্স আছে আমার মনে হচ্ছে। তো 2021-এ ওই একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। এটা আমার বিদ্যে জাহির করার জন্য এই প্রশ্নটা করা নাই। প্রশ্নটা করা হচ্ছে যে কাজ করতে করতে কখনো তোর মাথায় এই ধরনের ভাবনা আসে, নাকি তুই প্রথম থেকে যেটা ধরে রেখেছিস সেটা থেকেই সেই মতোই এগোনো যায়? কারণ এইগুলো তো সব মাল্টিপল লেয়ার্স অফ রিডিং। তুই যে বহুমাত্রিকতার কথা বলছিস, এবং তুই এও বললি যে দর্শক যেভাবে পড়বেন, তো এটা আমার একটা পার্ট। আমার প্রথমেই মনে হয়েছে যে তুই বললি বটে যে ব্যাপারটাতে ব্যঙ্গ নেই কিছু, তারপরে তুই 3টে অমিতাভ বচ্চন রাখলি একটি বাঙালি টাইপের পোশাক পরে, এবং আমরা জানি বাঙালি কি করে ফেটিশাইজ করেছে। অমিতাভ বচ্চন এককালে কলকাতায় ছিলেন, তারপরে উনি বাঙালি বিয়ে করেছেন। আমি একবার ওর ইমেজে ফিরে যেতে চাই, এবং আরেকটা জিনিস আমি খুলে রেখেছিলাম আগে থেকে, এটা মনে হয়েছিল বলে, এটা আমি একটু চট করে দেখিয়ে নিতে চাই। দাঁড়াও, চট করে দেখিয়ে নিতে চাই এই কারণে যে, দাঁড়াও, এটা হ্যাঁ, তা এইগুলো হচ্ছে এই যে কাজ, মানে এখান থেকে আমরা এইখানে যাব, এই যে কাজগুলো আমরা দেখছি এখানে যে ইমেজারি। আর এখানে আমি আরেকটা জিনিস খুলে রেখেছিলাম, এই যে ডাকিরিকোস, এই পিত্তুরা মেটাফিজিকা যেটাকে বলা হতো তখন, আশা করি দেখা যাচ্ছে। এই যে ইমেজারি ডাকুরিকো বা এগুলো হয় পেন্টিং, পেপার কনস্ট্রাকশন বরং নয়, এইটার সঙ্গে একটা এই যে সিনিস্টার একটা ছায়া, এই মানে কেন হচ্ছে এত কড়া রোদ, এইগুলো নিয়ে তো ক্লাসে পড়াতেই হয়। বা মাগরিতের যে
এই ধরনের একটা আমার রিডিং হচ্ছে এইখান থেকে, কিন্তু যখন ওর এটা হতেই পারে, এটাতে কোনো অসুবিধে কিছু নেই যে আর্টিস্টের ইন্টারপ্রিটেশন, ও তো ফাইনাল ওয়ার্ডের যুগ তো চলে গেছে, ইন্টেনশনালিটি আজকে বড় কথা নয়, ওটা একটা এলিমেন্ট অনেক কিছুর মধ্যে। কিন্তু পরবর্তী যদি এরম হতো যে পরাগের সবটা কাজের এই মুডের, মানে ও যেটা বলতে চাইছে, তাহলে আলাদা কথা আছে। কিন্তু পরবর্তীকালে যে একটা সিনিস্টার জায়গায় দেখাচ্ছে অন্য সিরিজে, সেখানে আমি আরো অনেক বেশি রাফনেস দেখতে পাচ্ছি, ঠিক। কিন্তু এখানে চট করে অমিতাভ বচ্চন বসিয়ে দিলাম, আর এই যে ইন্দ্র যেটা বলছে সেইটার সঙ্গে আমার এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড, এই যে কন্ট্রাস্ট, এখানে আমি একটা যেন একটা ভাবছি, এই যে ছায়াটা এখান থেকে ঢুকছে, এখানে আমি একটা ডাকিরিকো টাইপের একটা ফ্লেভার, মানে আমি টেম্পটেড হচ্ছি এইভাবে রিড করা, সেইটাই বলতে চাইছিলাম। অর্থাৎ মাল্টিপল রিডিং হচ্ছে এখানে। মানে এটা হতেই পারে যে মানে ওটা ওখান থেকে আমি ওটা রাখলেও এটা পুরো জলে যায় না, মানে ওটা একটা আলাদা লেয়ার তৈরি হয় হয়তো, যে এই দুটো শহরের তুমি প্লেফুলনেসের মধ্যে একটা কিছু উঠে আসছে, এভাবে দেখা যেতেই পারে। সেটা অনেক সময় এরকম হয়েছে, আর্টিস্ট ডিসএগ্রিড উইথ, মানে মার্ক রথকোর স্পিরিচুয়ালিটি। না, আমার সেটাই প্রশ্ন ছিল যে ও যতটা ইনোসেন্টলি বললো ব্যাপারটা, ততটা ইনোসেন্টলি কি ও ভেবেছে কি না, ও হয়তো ভাবেনি, আর না দেখা যাক ও কি বলে, ও কি সব বলতে যাচ্ছিল, বল দেখি। না, আমি খুব ইনোসেন্টলি ভেবেছিলাম, আমি ঠিক যা বলেছি, আমি যা ভেবেছি সেটাই বলেছি। মানে এটা হয় অনেক সময়, যে একজন মার্ক রথকোর, তিনি স্পিরিচুয়ালিটি না, দেখছেন, তবে ছায়ার কথাটা, না সব না, ছায়ার কথাটা যেটা বলছো সুনন্দদা, এটা ঘটনা যে ছায়াটা এই ধরনের ডার্ক একটা সিলুয়েট, এই ছায়া, এইটা আমার কাজে খুব আসে, মানে এসছে একটা সময়ের কাজে খুব বেশি এসছে, বিশেষ করে আসলে করতে হলে তার সঙ্গে সঙ্গে রেফারেন্স আবার অন্যরকম, মানে সে প্রিন্ট বা ইত্যাদির ক্ষেত্রে এসছে। এবং এটাও ঠিক, সেটা হচ্ছে যখন আমি ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ি, যখন প্রথম এই চিরিকো টিরিকো দেখছি, বিশেষ করে চিরিকোকে দেখছি, চিরিকোর কথা আমার খুব মনে হয়েছিল যে সময়টায়, মানে আমি যখন ঠিক ওই শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরলাম, বাবরি মসজিদ যেদিন ভাঙা হলো, তার কিছু পরে ইয়েতে একটা মানে সারা ভারত জুড়ে একটা দাঙ্গা হয়, এবং আমার বাড়িটা এমন একটা জায়গায়, সেটা সুনন্দা খুব ভালো করে জানো আমি কোন জায়গায় থাকি, থাকতাম তখন পিকনিক গার্ডেনে, কিন্তু গেছো আমরা, তো পাশেই হচ্ছে ওই যেটাই আর কি একটু সংখ্যালঘু, ওই বর্ডারে একটা সাংঘাতিক, আমাদের দুটো পাড়ার বর্ডারে একটা অশান্তি তৈরি হয়েছিল ওই রাত্রিটায়। এবং সেই সময় আমরা ব্যালকনি দাঁড়িয়েছিলাম, নিচে আর্মি নেমে গেছে, গেটে নেমে গেছে, এবং হঠাৎ রাস্তাঘাট পুরো শুনশান হয়ে গেল, অনেক মানুষ বাড়ি ফিরতে পারেননি, কারণ পুরো গন্ডগোলটা হঠাৎ শুরু হয়েছে, হঠাৎ আমরা বোমার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন এই ইয়েগুলো এসছিল যে এখান থেকে ওখান থেকে ছায়ার মতো, কারণ আর্মি নেমে গেছে, অ্যানাউন্স করা হচ্ছে মাইকে যে কারফিউ লেগেছে বা রাস্তায় দেখলে গুলি করা হবে, অনেক লোক বাড়ি ফিরতে পারেননি, বিপন্ন মানুষ এখান থেকে ওখান থেকে দৌড়চ্ছেন, এবং তাদের ছায়াগুলো দেখতে পাচ্ছে, লাইট টাইট নিভিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে লাইট নিভিয়ে দিয়েছে, এইসব একটা অদ্ভুত আতঙ্ক। সেটা যে পাড়াতে বড় হয়েছি বা ইয়ে করছে, কোনোদিন কল্পনাই করিনি কলকাতা শহরে আমরা ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করব। এবার সেই ছায়াটা এবং সেই মানুষগুলোকে পালিয়ে যাওয়া নিয়ে আমার তখন, এটা হচ্ছে ওই 93-94-এ আমি বেশ কিছু এচিং করেছিলাম, এবং সেখানে কিন্তু আমার এই ছায়াটা এসছিল, এই ফাঁকা স্পেস আর ইয়েতে, এবং সে সময় আমার চিরিকোর কথা মনে হতো। এইখানে আমি জানি না সেটা সাবকনসিয়াসে কোনোভাবে কাজ করেছে। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ ছায়ার একটা আলাদা হিস্ট্রি আছে, আর্ট হিস্ট্রিতে ছায়ার একটা আলাদা ভূমিকা আছে, এবং তুমি যেটা বললে এটা তো ঢুকে গেল তাহলে তোমার অমিতাভ বচ্চনের ওই প্লেফুলনেস এর মধ্যে একটা এন্ট্রি পাচ্ছে আর কি, মানে এটা হতেই পারে। আচ্ছা, আর কোনো প্রশ্ন, মন্তব্য? তাহলে আজকে আমরা, আমাদের সময়ও হয়ে এসেছে, আমরা আজকে তাহলে এখানেই শেষ করি। পরাগ এবং ইন্দ্রকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্যে। আজকে পরের মাসের আর্ট টকের কথা যথা সময়ে প্রচার পাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সুনন্দ।
বাই বাই। Good night.